আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থিওফিল পার্থ, আপনি কি আমার ক্লাসে ছিলেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন ক্লাস শুরু করি। আপনারা সবাই তো মোটামুটি আমাকে অ্যাসাইনমেন্টটা পাঠিয়েছিলেন, তাই না? জি স্যার। আমি অ্যাসাইনমেন্ট গুলো দেখে আপনারা যে টপিক গুলো মিস করেন নাই ওই টপিক গুলোর একটা লিস্ট সামনের উইকের মধ্যে আপনাদেরকে দিব। তো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন জিনিসগুলোতে আপনাদের কনফিউশন আছে। যে টপিক গুলোতে আপনাদের কনফিউশন আছে ওই টপিক গুলো আমরা রমজান মাসে চেষ্টা করব যে ছোট ছোট ভিডিও বা গুগল ক্লাসরুমে যদি কোনো নোটস আকারে যদি আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার করা যায় তাহলে করার। আপনাদের সিলেবাসটা অনেক বড়, আমি জানি না আপনাদের সিলেবাসটা আপনারা কখনো চোখে দেখছেন নাকি? আপনারা কি ট্রিপলি 301 এর সিলেবাসটা কখনো দেখছেন? স্যার আপনি একটু শর্ট করে পড়ালেই পারেন। হ্যাঁ, আমি সেটাই করব, কিন্তু মানে ট্রিপলি 301 এর সিলেবাসটা দেখে আমার যেটা মনে হয়েছে যে কোনো স্বাভাবিক অবস্থায় কোনো স্বাভাবিক টিচারের পক্ষে এই পুরো সিলেবাসটা শেষ করা সম্ভব না। এটা একটা অসম্ভব সিলেবাস দিছে, এটা কমপক্ষে স্যার আমাদের সবকিছুতেই এমন স্যার, এক্সেস সব সাবজেক্টেই স্যার। সব সাবজেক্টের ব্যাপারে আমি জানি না, কিন্তু ট্রিপলি 301টা দেখে আমার যেটা মনে হলো এটা একটা অসম্ভব সিলেবাস, এটা কিছুতেই শেষ করা সম্ভব না। আমি আপনাকে জাস্ট দেখে বলি যে এটা ট্রিপলির কয়টা সিলেবাসের যোগফল, কয়টা কোর্সের সিলেবাসের যোগফল। 1 2 3 4 5 অ্যাটলিস্ট 6টা কোর্সের যোগফল হলে কি আপনাদের একটা কোর্সের সিলেবাস। সো এটা কিছুতেই শেষ করা সম্ভব না। এটা তো আমরা কিছু কিছু টপিক অবশ্যই ছেড়ে রেখে যাব, এটা শেষ করা সম্ভব না, অসম্ভবের পর্যায়ে পড়ে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি আপনাদের শেষের দিকের টপিক, ঠিক আছে? এটা হলো কি আপনাদের একদম লাস্ট টপিক সিলেবাসের, ইলেকট্রনিক্স। তো আমরা চেষ্টা করবো আজকে এবং কালকে ইলেকট্রনিক্সটা কভার করার। আর নেক্সট উইকে আমরা যে জিনিসটা কভার করব সেটা হলো কি সিস্টেম প্রোটেকশন আর হ্যাজার্ডস। মানে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমে যে ধরনের ফল্টস হতে পারে ওই ধরনের ফল্ট গুলো আমরা কিভাবে অ্যাভয়েড করি, আর পার্সোনাল প্রোটেকশনের জন্য আমরা কি করি, মানে ইলেকট্রিক শক, ফায়ার, অন্য কোনো ইনজুরি, ইলেকট্রিক্যাল রিলেটেড ইনজুরি, এগুলো থেকে প্রোটেক্টেড করার জন্য আমরা কি কি মেজার নিই, ওই জিনিসগুলো আমরা নেক্সট উইকে দেখবো। তাই এটা করার পরও আমাদের যে টপিকটা বাদ থেকে যাবে সেই টপিকটা হলো গিয়ে যে আপনাদের সাবস্টেশন, পাওয়ার লাইন ডিস্ট্রিবিউশন, তারপর হলো গিয়ে বিভিন্ন ধরনের মোটর এবং ট্রান্সফরমার, এই টপিকটা আমাদের বাদ রয়ে যাবে।
মানে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে পার্টটা ছিল আপনাদের সিলেবাসে, ওটা আমরা রোজার আগে কভার করতে পারবো না। সো আমাদের যদি রোজার পরে ক্লাস যদি কখনো খুলে, তাহলে আমরা চেষ্টা করবো ওই টপিকটা কভার করার, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এর শুরুতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টরস। আর আজকে যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো ডায়োড, ঠিক আছে? যে ইলেকট্রনিক কম্পোনেন্টটা পড়বো সেটা হলো ডায়োড। আপনারা কি এর আগে ইন্টারমিডিয়েটে ফিজিক্সে সেমিকন্ডাক্টর ফিজিক্স এবং ডায়োড এই দুটো জিনিস সম্পর্কে কিছু পড়ছেন? স্যার সেমিকন্ডাক্টর পড়ছিলাম, ডি ডায়োডও পড়ছিলাম স্যার, এটাও পড়ছিলাম। পড়ার কথা, আমি যতদূর জানি ইন্টারমিডিয়েট আপনাদের দুইটাই পড়ার কথা। সো আমাকে কি একটু মনে করে দিতে পারেন যে সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি? আমাদেরই তো মনে নাই স্যার। স্যার সেমিকন্ডাক্টর হলো স্যার যে সকল পদার্থ স্যার তড়িৎ পরিবাহী, তা স্যার মানে কি বলে, হ্যাঁ, আপনারটা হইতেছে তো, চেষ্টা করেন। স্যার মানে স্যার প্রবাহী থেকে কম, আবার স্যার ওই আপনি কিছুটা কাছাকাছি বলছেন। যদি আপনি সেমিকন্ডাক্টরের বাংলাটা দেখেন, সেমিকন্ডাক্টরের বাংলা হলে কি সমধাতু। স্যার অর্ধ পরিবাহী স্যার। সমধাতু আর কি। তো সমধাতু দিয়ে আমরা কি বুঝি, যে এটা ঠিক ধাতব পদার্থ না, কিন্তু এটা কাছাকাছি, জি তাই না? স্যার, মানে সেমি মানে তো পরিবাহী থেকে অর্ধেক, সেমি মানে তো অর্ধেক। সো আপনি যেটা বলছেন অর্ধ ধাতু আর কি, মানে কাছাকাছি। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, হ্যাঁ, অর্ধপরিবাহী বা অর্ধ ধাতু যেটা আপনি বলেন, কোনো সমস্যা নেই। তো সেমিকন্ডাক্টর তার মানে হলে কি পুরোপুরি পরিবাহী না, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট কিছু কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে ও পরিবহন করবে নাকি করবে না। তাহলে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে কি কি কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কোনো সমধাতু বা অর্ধধাতু যেটাই বলেন, সেটা কি পরিবহন করবে কি করবে না, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো দেখার জন্য চলেন আমরা আগে দেখি যে সেমিকন্ডাক্টর কি কি ম্যাটেরিয়াল গুলো নিয়ে সেমিকন্ডাক্টর এই ক্লাসটা গঠিত, সেটা আমরা দেখি, ঠিক আছে? সো সেমিকন্ডাক্টর বলতে আমরা জেনারেলি কনভেনশনালি যে জিনিসটা সবার মনে আসে সেটা হলো সিলিকন, ঠিক আছে? সিলিকন জি হলো স্যার। কি সবচেয়ে পপুলার বলতে গেলে কি মোটামুটি, জি স্যার। হ্যাঁ মোটামুটি একমাত্র বলতে পারেন যে মোটামুটি একমাত্র সেমিকন্ডাক্টর যেটা মোটামুটি সব কিছুতে আমরা দেখি। আপনি হাতের কাছে যত ইলেকট্রনিক্স দেখেন সবকিছুর মধ্যেই সেমিকন্ডাক্টর হিসেবে আমরা সিলিকনকে ইউজ করি, ঠিক আছে? তো সিলিকনের যদি আপনি স্ট্রাকচারটা আপনি যদি দেখেন, তাহলে সিলিকনের ভিতরে ঢুকলে আপনি সিলিকনের এরকম একটা স্ট্রাকচার দেখবেন, ঠিক আছে? তো চলেন আমরা এই স্ট্রাকচারটা এক্সপ্লেন করার চেষ্টা করি। তো এই স্ট্রাকচার গুলো যেটা দেখা যাচ্ছে গোল গোল দিয়ে, যেটা আপনি দেখতে পারতেছেন, সেটা হলো কি আপনার সিলিকনের যে নিউক্লিয়াস এবং সিলিকনের যে আউটার লেয়ারের ইলেকট্রন গুলো আছে, সেটা হলো কি এই গোলটা দিয়ে বুঝতে পারতেছি আমরা, ঠিক আছে? এই গোল যে মাঝখানের কোডটা আছে, এটা হলো এক একটা সিলিকনের পরমাণু, ঠিক আছে? আর এই যে কতগুলো দাগ গেছে একটা সিলিকন থেকে আরেকটা সিলিকনে, এটা হলো গিয়ে দুইটা সিলিকনের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? মানে দুইটা সিলিকনের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডের বাংলা কি, সমযোজী বন্ধন। দুইটা সিলিকনের মধ্যে যে সমযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়, ওরা ইলেকট্রন শেয়ার করে একজন আরেকজনের সঙ্গে, তখন এরকম দুটো বন্ড তৈরি হয়। তো সিলিকনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কেন দেখেন, সিলিকন সবসময় আপনি যখন ল্যাবে গ্রো করবেন বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন গ্রো করবেন, আপনি কিন্তু চাইলে সিলিকনকে এরকম হাইলি অর্ডার্ড এরকম ক্রিস্টাল আকারে সিলিকনকে গ্রো করতে পারবেন। এটা সিলিকনের খুব ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য যে সিলিকন এরকম ক্রিস্টাল ফর্ম করে, ঠিক আছে? দেখছেন কি ইউনিফর্ম, সিলিকন কি ইউনিফর্ম। সিলিকন সবসময় এরকম করে একটা আরেকটার সঙ্গে কোভ্যালেন্ট বন্ড গঠন করে এরকম ইউনিফর্ম একটা স্ট্রাকচার গঠন করে। সো আমরা জানি যে এরকম ইউনিফর্ম একটা স্ট্রাকচার কি আমরা জেনারেলি ক্রিস্টাল ল্যাটিস বলি, তাই না? ক্রিস্টাল বলি। তো সিলিকন এরকম ক্রিস্টাল ফর্ম করে, বুঝতে পারছেন? সো সিলিকনের ক্রিস্টালটা নিয়ে মানে আমি কাজ করতাম আর কি। আমি পার্সোনালি যেখানে ল্যাবে কাজ করতাম ওখানে আমি সিলিকনের ক্রিস্টাল নিয়ে কাজ করতাম। তো সিলিকনের ক্রিস্টাল গুলোকে আমরা এরকম পাতলা পাতলা শীট আকারে কাটতাম, ঠিক আছে? ওই একটা শীটকে আমরা বলতাম হলো ওয়েফার। আমি মনে হয় আপনাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাসে একটা ওয়েফারের ছবি দেখাইছিলাম, তাই না? গোল একটা আয়নার মতো জিনিস, ঠিক আছে? ওটা হলো সিলিকনের স্ট্রাকচার। সিলিকন দিয়ে এরকম এই ক্রিস্টাল তৈরি করা হয়, পরে ক্রিস্টালটাকে পাতলা পাতলা করে কেটে আমরা ওটা দিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বানাই, ঠিক আছে? স্যার কোশ্চেন করব স্যার একটা? হ্যাঁ কোশ্চেন করেন। স্যার ফয়েল পেপার কি সিলিকন দিয়ে তৈরি? ফোনের কি ফয়েল পেপার
কোন ফয়েল পেপারটা একটু বলেন তো আমাকে। স্যার ওই যে স্যার ফয়েল পেপার স্যার চিনতেছেন না? ও না খাবার না না, প্যাকেটও ফয়েল থাকছে। ফয়েল আমাদের পেপার তো আপনার খাবার অ্যালুমিনিয়াম প্যাকেট। দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। জি স্যার। ওটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, অ্যালুমিনিয়াম তো মেটাল। সিলিকন দিয়ে আর কি করতে পারে স্যার? স্যার জি, আমরা যে মেকআপ টেকআপ কিনি স্যার, ওটার মধ্যে লেখা থাকে যে সিলিকন বেস। স্যার সিলিকন আর কি কাজ করতে পারে? সিলিকন তো অনেক কিছু, মানে সিলিকন না থাকলে কি হতো কে জানে। সিলিকন অনেক কিছু ইউজ করা হয়, যেমন মনে করেন সিলিকন দিয়ে আপনার জেল তৈরি করা হয়, ঠিক আছে। সিলিকন দিয়ে আপনার জেল তৈরি করা হয়, এই জেল গুলো আপনার ডেসিকেটর হিসেবে ইউজ করে। ডেসিকেটর জিনিসটা কি, যে যে কোনো কিছুর মধ্যে দিয়ে আপনার পানি শোষণ করতে পারবে, ঠিক আছে। তো আপনারা দেখবেন যে ওষুধ এবং অনেক সময় ব্যাগ, জুতা এগুলো যখন কিনবেন তখন দেখবেন ওটার মধ্যে ছোট ছোট পাউচে করে সিলিকনের জেল দেওয়া থাকে, মানে ছোট ছোট বলের মতো, ট্রান্সপারেন্ট গ্লাসের মতো ছোট ছোট বলের মতো একটা প্যাকেটের মধ্যে দেওয়া থাকে। ওই সেটা থেকে জিনিসগুলো কি সব হয়, জিনিস পানিটা ঢুকতে পারে? পানিটা টেনে নেয়, মানে কোনো কিছুর মধ্যে এক্সেস ময়েশ্চার আছে, ওই এক্সেস ময়েশ্চারটা টেনে নেয়, ঠিক আছে। এটা হলো গিয়ে একটা ইউজ। আরেকটা ইউজ হলো সিলিকন আপনার বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট হিসাবে ইউজ করা হয়। তো সিলিকন লুব্রিকেন্টের সুবিধাটা কি, সিলিকন যেহেতু আপনার এই পানি টানে না, পানি যেহেতু সিলিকন মানে সরি পানি সিলিকন টেনে নেয়, এই জন্য সিলিকন আপনি যখন লুব্রিকেন্ট হিসাবে ইউজ করেন তখন ওখানে আপনার দেখা যায় যে হয় কাদা, তারপর ময়লা এরকম কম হয়। জেনারেলি গ্রিজ ইউজ করলে কি হয়, গ্রিজ ইউজ করলে দেখা যায় এটা খুব সহজেই কাদা ময়লা এরকম হয়ে যায়, মানে ধুলা টানে আর কি। সিলিকনের জেলগুলোর বৈশিষ্ট্য হলো কি ধুলা খুব কম টানে, এই জন্য ওই জিনিসটা সহজে ময়লা হয় না। সিলিকনের লুব্রিকেন্ট অনেকক্ষণ অনেকদিন লাস্ট করে। স্যার সিলিকনের এরকম আরো অনেক ইউজ আছে, হ্যাঁ বলেন। স্যার ওই যে বেবি ডায়াপারে কি সিলিকন থাকে স্যার? কিসে? বেবি ডায়াপার না। থাকতে পারে, যেহেতু এটা পানি শোষণ করে অবশ্যই থাকতে পারে। তারপর যে আমরা যখন জুতা টুতা কিনি, জুতা টুতার বক্সের ভিতরে থাকে স্যার হ্যাঁ এক ধরনের ওগুলো ছোট থাকে, সুতি। হ্যাঁ ওটাও কিন্তু এক ধরনের সিলিকনের কম্পাউন্ড, ঠিক আছে। জি স্যার। তো সিলিকনের এরকম অনেক কিছু আছে। আর আপনারা সবচেয়ে বেশি কমন সিলিকন চোখে, খালি চোখে যেটা দেখেন সেটা তো গ্লাস, তাই না। কাঁচ যেগুলি দেখেন আপনারা, বাসার কাঁচ, জি স্যার। মোবাইলের কাঁচ, সবই তো সিলিকন, এক ধরনের সিলিকন অক্সাইড আর কি, ঠিক আছে। তো এই সবকিছুর পিছনেই কিন্তু আছে হলো কি সিলিকন এবং সিলিকন অক্সাইডের যে ইন্টারেস্টিং এই ক্রিস্টাল স্ট্রাকচার, এটাই কিন্তু এই সিলিকনকে সব ধরনের যে ইউনিক প্রপার্টিস, এইসব ইউনিক প্রপার্টিস কিন্তু এই ক্রিস্টাল স্ট্রাকচারের কারণে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে জিনিসটাতে ইন্টারেস্টেড, যে এই জিনিসটা কোন ধরনের সিচুয়েশনে ধাতুর মতো আচরণ করবে, এটা দেখা হলে, এটা দেখতে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে। তখন মনে করেন সিলিকনের এটার বৈশিষ্ট্য কি, সিলিকনকে আপনি যখন টেম্পারেচার দিবেন, সিলিকনকে আপনি যখন হাই টেম্পারেচার রাখবেন, তখন সিলিকন করে কি, এই যে দেখতেছেন না যে কোভ্যালেন্ট বন্ড, এই যে কোভ্যালেন্ট বন্ড গঠন করছে, মানে কি এই সিলিকনটা এই সিলিকনের সঙ্গে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তাই না। এর দুইটা ইলেকট্রন এর সাথে শেয়ার করছে, এর দুইটা ইলেকট্রন এর সাথে শেয়ার করছে। এই ইলেকট্রন গুলো যে শেয়ার করছে, আপনি বেশি তাপে রাখলে যেটা হয় কি, যে এই বন্ডটা ভেঙে যায়, এই মাঝখানের বন্ডটা ভেঙে যায়। তো এই বন্ডটা যদি ভেঙে যায়, এটার ফলাফলটা কি হবে চিন্তা করে দেখেন। এটার ফলাফলটা যেটা হবে যে এই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে হঠাৎ করে একটা ফ্রি ইলেকট্রন চলে আসবে। সো ফ্রি ইলেকট্রনটা দেখেন কিভাবে হবে, মনে করেন আপনি এই জিনিসটি হিটে রাখছেন, রুম টেম্পারেচারে রাখছেন, ঠিক আছে। রুম টেম্পারেচার কিন্তু অ্যাকচুয়ালি হিটে রাখা বলতে পারেন, কারণ আপনার রুম টেম্পারেচার হলে গিয়ে যে জিরো জিরো যেই টেম্পারেচারে আপনার ইলেকট্রন মুভমেন্ট করে না, ওই টেম্পারেচারের উপরে কিন্তু আমাদের রুম টেম্পারেচার। সো তখন আপনি রুম টেম্পারেচার যখন সিলিকনকে রাখবেন, তখন দেখা যাবে কিছু কিছু বন্ড এরকম ভেঙে যাবে, কিছু কিছু বন্ড ভেঙে যাবে, এবং কিছু কিছু বন্ড ভেঙে গিয়ে মুক্ত ইলেকট্রন এই ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখেন ফলাফলটা কি হলো, একটু আগে এই পুরো সিলিকনটা ছিল হলো নিউট্রাল, তার মানে এটার মধ্যে কোনো চার্জ নাই। কিন্তু এখন আপনি যখন এই জিনিসটাকে রুম টেম্পারেচারে রাখলেন, তখন দেখা গেল কি যে একটা বন্ড ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা মুক্ত ইলেকট্রন এখানে ইন্ট্রোডিউসড হলো। আর এখানে কি হলো, এখানে একটা ইলেকট্রনের অভাব রয়ে গেল, তাই না। তাহলে এখানে একটা মুক্ত ইলেকট্রন হলো, এখানে একটা ইলেকট্রনের অভাব রয়ে গেল। এখন মনে করেন লম্বা একটা এরকম ল্যাটিস ক্রিস্টাল স্ট্রাকচার আছে, তো প্রত্যেকটার থেকে মনে করেন এরকম একটা করেও যদি ইলেকট্রন জেনারেট হয়, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক ইলেকট্রন জেনারেট হবে। সো এই ইলেকট্রন গুলো কিন্তু চাইলে আমরা ইলেকট্রিসিটি আকারে দেখতে পারি, যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে একদিকে ইলেকট্রন গুলোকে প্রবাহিত করতে পারি। তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমধাতু যেটা, এই সমধাতুর মধ্যেও কিন্তু আমরা চাইলে ইলেকট্রনের ফ্লো করাইতে পারবো, ঠিক আছে। তাহলে কিন্তু যেই মুহূর্তে ইলেকট্রনটা ফ্লো হবে, তখনই কিন্তু ও আর ইনসুলেটর হিসেবে কাজ করবে না। হ্যাঁ বলেন। স্যার এইখান থেকে ডিসচার্জ হয়ে ইলেকট্রন গুলো কোথায় যাবে? ইলেকট্রন গুলো তো আসলে ডিসচার্জ হবে না, ইলেকট্রন গুলো পরিবহন হবে, ঠিক আছে। মানে ইলেকট্রন গুলো আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তারপর পাশের জায়গা থেকে আবার আরেক জায়গায় যাবে, বুঝতে পারছেন।
আমার তো ইলেকট্রনগুলো প্রবাহ করা দরকার। আমি যদি ইলেকট্রনগুলো প্রবাহ করি আর দুই সাইডে যদি আমি মাপি, তাহলে তো মাপলেই আমি দেখবো যে না একটা নেট ইলেকট্রনের প্রবাহ আছে, তাই না? আর স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রনের প্রবাহ কিভাবে করি? ইলেকট্রনের প্রবাহ করানোর জন্য আমাদের দুই পাশে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা লাগে, তাই না? তো এই ভোল্টেজ ডিফারেন্সটা আমরা কি দিয়ে ক্রিয়েট করি? ব্যাটারি দিয়ে ক্রিয়েট করি, তাই না? তো আমরা জি যখন স্যার। এখানে একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগালে কি হবে? নেগেটিভটা সবসময় পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করলেই তখন একটা নেট ইলেকট্রনের প্রবাহ হবে। বুঝতে পারছেন? কিন্তু নেট ইলেকট্রনের প্রবাহ হওয়ার জন্য ফার্স্টে তো আপনার মুক্ত ইলেকট্রন থাকতে হবে। আপনি যদি কাঠের একটা খন্ডের মধ্যে দুই পাশে ব্যাটারি লাগাই দেন, কাঠের খন্ডের মধ্যে দিয়ে তার ইলেকট্রন প্রবাহিত হবে না, তাই না? ইলেকট্রন প্রবাহ হওয়ার প্রথম যে শর্তটা, সেই শর্তটা হলো কি মুক্ত ইলেকট্রন থাকতে হবে আপনাকে। সো যেই ম্যাটেরিয়ালের মধ্যে মুক্ত ইলেকট্রন তৈরি হবে না বা মুক্ত ইলেকট্রন থাকবে না, ওই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কখনো ইলেকট্রন প্রবাহিত হবে না, ঠিক আছে? সো যেহেতু এই সিলিকন যে ক্রিস্টালটা, এটার মধ্যে কোনো এক্সেস ইলেকট্রন নাই কিন্তু, মানে কোনো মুক্ত ইলেকট্রন নাই কিন্তু। সো এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হওয়ার একটা মেকানিজম থাকতে হবে আপনাকে। সো এই মেকানিজমটা হলো কি যে কোভ্যালেন্ট বন্ড, যেটা কোভ্যালেন্ট বন্ড অনেক সময় ভেঙে এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হয়। মুক্ত ইলেকট্রন তৈরি হয়, এখানে একটা তৈরি হয় ইলেকট্রনের অভাব। এই ইলেকট্রনের অভাবটাকে আমরা বলি হলো গিয়ে হোল, ঠিক আছে? একটা হোল ক্রিয়েট হয়েছে, মানে এখানে একটা ইলেকট্রন থাকার কথা কিন্তু এখানে আর ইলেকট্রনটা নাই, ইলেকট্রনটা এখানে চলে আসছে, তাহলে এই জায়গায় একটা হোল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সো আমরা ধরে নিই, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিই যে হোলের চার্জ হলো গিয়ে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, আপনারা সবাই জানেন এটা। বুঝতে পারছেন? এখানে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা, তো এই যে প্রসেসটা আপনারা দেখলেন, এই যে মুক্ত ইলেকট্রন তৈরি হইতেছে আবার হোল তৈরি হইতেছে, এই প্রসেসটা কিন্তু ন্যাচারাল, ঠিক আছে? মানে এটার জন্য আপনার আলাদা কোনো ভোল্টেজ বা তাপ, এক্সেস তাপ কিছু দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট যদি 0 কেলভিন, একদম অ্যাবসলিউট জিরো যে টেম্পারেচার 0 কেলভিন, এই 0 কেলভিনের উপরে যে কোনো টেম্পারেচারে আপনি যদি এই সিলিকনকে রাখেন, ওই সিলিকনের মধ্যে কন্টিনিউয়াসলি ইলেকট্রন তৈরি হয় আবার হোল তৈরি হয়। আবার কি হয়, এই ইলেকট্রনটা হোলের সাথে মিশে আবার নিউট্রাল হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথাটা? মানে ও তৈরি হইতেছে আবার এক হয়ে যেতেছে, তৈরি হইতেছে আবার এক হয়ে যেতেছে। তাহলে এই যে এক হয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় হলো কি রিকম্বিনেশন। রিকম্বিনেশন, বুঝছেন? আর এই যে ইলেকট্রনটা তৈরি হলো, এই ইলেকট্রনকে আমরা বলি হলো গিয়ে রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট ইলেকট্রন, ঠিক আছে? রিকম্বিনেন্ট ইলেকট্রন। তাইলে আপনার যে ম্যাটেরিয়ালটা আছে, এখন এই ম্যাটেরিয়ালটার উপর ডিপেন্ড করবে যে আপনার রিকম্বিনেশনের রেটটা কিরকম, ঠিক আছে? এই রিকম্বিনেশনের রেটটা কিরকম এটা ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন। সিলিকন বাদেও কিন্তু আরো অনেক সেমিকন্ডাক্টর আছে। সো এই সেমিকন্ডাক্টরের উপর ডিপেন্ড করবে যে আপনার রিকম্বিনেশনের রেটটা কিরকম। বুঝতে পারছেন? তো আপনার যে কোনো মুহূর্তে যেই পরিমাণ ইলেকট্রন তৈরি হইতেছে, আপনার তো সেই পরিমাণে হোল তৈরি হওয়া লাগবে, তাই না? কারণ অ্যাকচুয়ালি তো ইলেকট্রনটা তৈরি হওয়ার কারণেই হোলটা তৈরি হইতেছে, মানে একটা আরেকটাকে সৃষ্টি করতেছে, তাই না? তো আমরা ধরে নিতে পারি যে কোনো মুহূর্তে একটা পিওর সিলিকনের মধ্যে, সিলিকন সেমিকন্ডাক্টর একটা পিসের মধ্যে যেই পরিমাণ ইলেকট্রন তৈরি হবে ঠিক সেই পরিমাণ হোলই তৈরি হবে। সো ওই জিনিসটাকে আমরা জেনারেলি প্রকাশ করি এই কোয়ান্টিটির দ্বারা, যেটাকে আমরা বলি হলে গিয়ে এনআই। দেখছেন এই ইকুয়েশনটা কি দেখতে পারতেছেন সবাই? যে কোনো একটা সময় কি পরিমাণ ইলেকট্রন বা কি পরিমাণ হোল তৈরি হবে সেটাকে আমরা এনআই দিয়ে প্রকাশ করি। এনআই কে কিছু কিছু বইতে লেখা হয় লাগে ইন্ট্রিনসিক নাম্বার। বুঝতে পারছেন? এনআই কে বলা হয় আই স্ট্যান্ডস ফর ইন্ট্রিনসিক। এনআই কে বলা হয় হলো কি ইন্ট্রিনসিক নাম্বার, যে কোনো সময়ে কি পরিমাণ ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল আছে একটা ইউনিট ভলিউমের মধ্যে। এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে জানতে হবে এনআই কত। এই এনআই কে বলা হয়, কিছু কিছু বইতে বলা হয় ইন্ট্রিনসিক নাম্বার, এই বইতে এই জিনিসটা লেখা হয়নি, কিন্তু আপনারা চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারেন যে এনআই কে বলা হয় ইন্ট্রিনসিক নাম্বার। সো আপনি কোন একটা ম্যাটেরিয়ালের এনআই টা কিভাবে জানতে পারবেন? জানার জন্য আপনাকে এই সূত্রটা ইউজ করতে হবে যে এনআই সমান সমান বিটি, তারপরে যা পাওয়ার আছে 3/2, তারপরে কি e⁻(eg/2 kT। মানে এই জিনিসটা দেখে আপনাদের অনেক কঠিন মনে হতে পারে, ইকুয়েশনটা আসলেই কঠিন অনেক। সো ইকুয়েশনটা আমরা চেষ্টা করব ধাপে ধাপে সহজ করে নেওয়া, ঠিক আছে? তবে আপাতত আপনারা জাস্ট ইকুয়েশন আকারে এই জিনিসটাকে মনে রাখতে পারেন, যেটাতে বি হলে গিয়ে একটা ম্যাটেরিয়াল ভিত্তিক ধ্রুবক, এটা হলে কি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট একটা মান আছে। টিটা হলে কি টেম্পারেচার স্বাভাবিকভাবে,
ইজিটা হলে কি ব্যান্ড গ্যাপ এনার্জি, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, এই জিনিসটাতে আমরা আসবো। ইজি হলে কি ব্যান্ড গ্যাপ এনার্জি, আর কে হলে কি বোল্টজম্যানের ধ্রুবক, আর এখানে টিটা হলে কি টেম্পারেচার। ঠিক আছে, সো এইটা যদি আমরা করি এই ইকুয়েশনটাতে ফেললে আমরা শুধুমাত্র একটা নাম্বার পাবো, বুঝতে পারছেন? সেই নাম্বারটা হলে গিয়ে যে কি পরিমাণ ইলেকট্রন বা কি পরিমাণ হোল ওই ম্যাটেরিয়ালের মধ্যে একটা সার্টেন টাইম জেনারেট হইতেছে, অটোমেটিক ন্যাচারালি জেনারেট হইতেছে, শুধুমাত্র রুম টেম্পারেচারে রাখার কারণে। তো এটা আমরা খুব সহজ হিসাব করতে পারবো। কেমনে হিসাব করবো? আমাদেরকে ফার্স্টে ম্যাটেরিয়ালটার বি জানা লাগবে। সেখানে মনে করেন ম্যাটেরিয়ালটার বি দেওয়া আছে, সিলিকনের জন্য ম্যাটেরিয়ালটার বি দেওয়া আছে। রুম টেম্পারেচার কত বলেন? রুম টেম্পারেচার জেনারেলি আমরা ধরি হলো কি 300 কেলভিন। ঠিক আছে, 300 কেলভিন মানে কত? 27 ডিগ্রি। 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা ধরি হলো কি মোটামুটি রুম টেম্পারেচার ধরি। সো ওই 300 কেলভিনের জন্য আপনি যদি এই জিনিসটা হিসাব করেন তাইলেই আপনি কি পরিমাণ ইলেকট্রন আছে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটার একটা অঙ্ক বইয়ের মধ্যে করে দেওয়া আছে। সো আপনারা এই সূত্রটা মুখস্থ করবেন এবং অবশ্যই এই অঙ্কটা করবেন। ঠিক আছে, আপনাদের পরীক্ষা যেহেতু বড় অঙ্ক আমরা দিতে পারতেছি না, সো আমরা পরীক্ষাতে এরকম ছোট ছোট অঙ্ক রাখবো যাতে সূত্রটা মুখস্থ রাখলে অঙ্কটা আপনারা করতে পারেন। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার পরীক্ষা কবে? কে জানে, আমারও জিজ্ঞেস করলে আপনি, আমি নিজেও জানি না। স্যার আপনারা তো মিটিং টিটিং করেন স্যার, এতে আমরা বললাম না, গত ক্লাসেই তো বললাম মিটিং এ পরীক্ষা নিয়ে আমরা কোনো কথাই বলি না, কারণ পরীক্ষার শর্ত কি দিছে আপনাদেরকে? পরীক্ষার শর্ত দিছে যে আপনাদেরকে 15 তারিখ পরীক্ষা যদি হইতে হয় তাহলে 1 তারিখ থেকে ক্লাস শুরু হইতে হবে, তাই না? 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে 2 উইক ক্লাস হইলেই আপনাদের 15 তারিখ পরীক্ষা হবে। এখন আপনাদের 1 তারিখ ক্লাস যদি না খুলে তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কবে হবে? এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, এটা তো সরকার বলতে পারে আর করোনা ভাইরাস বলতে পারে। স্যার স্যালারি কি পাইছেন স্যার? পাবো না বলে দিছে আমাদেরকে। কেন পাবেন না স্যার? স্যার আসলে দিবে না স্যার? না, আপনারা প্রি রেজিস্ট্রেশন করছেন কেউ? জি স্যার করছি। মানে টাকা তো দেননি এখনো? না স্যার। তো যতদিন পর্যন্ত টাকা দিবেন ততদিন পর্যন্ত আমাদের গতি নেই। চলবেন কিভাবে স্যার? কে জানে, আমরা তো টাকা দিতে যাচ্ছি না। এগুলি নিয়ে তো চিন্তা করতেছি না এখন, কারণ এগুলি নিয়ে চিন্তা করলে কি লাভ? আমার হাতে তো কিছু নাই, যে জিনিসটা আমার হাতে নাই ওটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে কি লাভ? সেই জন্য আমি আর ওটা নিয়ে চিন্তা করতেছি না। আপনাদের পরীক্ষাও আমরা জানি না, আমরা মিটিং এটা নিয়ে কোনো কথাও বলি না, কারণ সরকার তো বলতেছে আবার ছুটি বাড়াবে। তো আবার যদি ছুটি বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে ক্লাস কখন যে শুরু হবে কে জানে। আর ক্লাস যদি শুরু না হয় আমরা পরীক্ষা নেব কিভাবে বলেন? ছাত্ররা তো স্যার পরীক্ষা রোজা দিবে না। কবে থেকে স্যার? শুনছিলাম 24, সূর্য বলছিল 24। সামনের মাসের 24 তারিখ থেকে? এই মাসের 24 তারিখ থেকে, পরশুদিন থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরশুদিন বা পরশুদিনের পরের দিন। এটা তো স্যার ঈদের পরে, যদি 30 তারিখে ক্লাস না খুলে ঈদের পরে হ্যাঁ পরীক্ষা। হ্যাঁ, যদি 30 তারিখ ক্লাস না খুলে তাহলে তো পরীক্ষা হবে না। 1 তারিখ থেকে ক্লাস না খুললে তো এই 15 তারিখ পরীক্ষা হবে না। আরে স্যার করোনার সংখ্যা বাড়তেছে, আমার মনে হয় না 1 তারিখ থেকে ক্লাস হবে। মানুষজন তো তখন না খেয়ে মারা যাবে, মানে করোনাও মরতেছে না খেয়েও মরতেছে, ব্যাপারটা কেমন হবে তখন? আচ্ছা দেখা যায়, এটা এখন আমাদের হাতে নেই, এটা নিয়ে আসলে কথা বললে কি লাভ, সময় নষ্ট। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে কোনো একটা সময়ে সেমিকন্ডাক্টর আপনি যদি হাত না দেন, কিছু না করেন, ওর মধ্যে অটোমেটিক এরকম ইলেকট্রন তৈরি হতে থাকবে, আবার ইলেকট্রনটা হোলের সঙ্গে এক হয়ে যে নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এর সবসময় উদ্দেশ্য হলে কি আমরা কোনো কিছু এরকম মানে নেচারের হাতে ছেড়ে দিব না, সবকিছু সবসময় আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে। সো আমরা চাই কি, আমরা চাই হলে কি যে রিকম্বিনেশন প্রসেসটাকে আমরা কন্ট্রোল করব। কিভাবে কন্ট্রোল করব? যে আমরা এমন একটা ম্যাটেরিয়াল বানাবো যে ম্যাটেরিয়ালটাতে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকবে। ঠিক আছে, ও এরকম হোলের সঙ্গে মিলে যে শূন্য হয়ে যাবে না, মানে আমার জিনিসটার উপরে আমার একটা কন্ট্রোল থাকবে। যে কোনো ইঞ্জিনিয়ারের লক্ষ্য তো এটাই, যে পুরো প্রসেসটার উপরে আমার কন্ট্রোল থাকবে। তো আমরা যেই মুহূর্তে আবিষ্কার করতে পারছি যে একটা সেমিকন্ডাক্টর নামে একটা জিনিস আছে এবং এই জিনিসটার মধ্যে আপনার এরকম কনস্ট্যান্ট ইলেকট্রন তৈরি হয় আবার হোলের সঙ্গে মিলে যে এক হয়ে যায়, তখনই আমরা চেষ্টা করছি যে এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে। সো কন্ট্রোল করতে যখন আমরা মানে শিখছি, তখন আমরা একটা প্রসেস আবিষ্কার করছি, যে প্রসেসটার নাম ছিল ডোপিং। ঠিক আছে, সো ডোপিং কথাটা নিশ্চয়ই আপনারা অনেকেই শুনছেন, যারা স্পেশালি খেলা টেলা ফলো করেন ওরা খেলাতে ডোপিং কথাটা অনেক শুনছেন। আমি জানি না আপনাদের মধ্যে কেউ ফুটবল বা আর কি খেলাতে ডোপিং হয়? অলিম্পিকে অনেক ডোপিং হয়, ডোপিং কথাটার নাম শুনছেন নাকি? জি স্যার। ডোপিং মানে কি? বলো যদি এখন। ভুলে গেছি।
ও জীবন ওই শুনে নাই স্যার, মিথ্যা কথা কইলো। ডোপিং শুনেন নাই? যে যেমন মনে করেন অনেক খেলোয়াড় আছে যে পারফরমেন্স বাড়ানোর জন্য ড্রাগ নেয়, ওটাকে আমরা কি বলি? স্যার সে ডোপিং করছে। তো এখানে ডোপিং বলতে যেটা বোঝায়, ডোপিং মানে হলো কি এক ধরনের পলিউটেন্ট বা কন্টামিনেন্ট, ঠিক আছে, যেটা আনওয়ান্টেড একটা জিনিস, যে জিনিসটা আপনার জিনিসের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে দিবে, আপনার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ শক্তি করে বাড়ায় দেয় স্যার কোনো কিছুর। হ্যাঁ, শক্তি বাড়ায় দিতে পারে। এই ক্ষেত্রে আপনার একটা পারপাস সার্ভ করে, মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা পারপাস সার্ভ করে। তো ডোপিংটা হলো কি এক ধরনের কন্টামিনেন্ট, আমরা বাইরের থেকে এক ধরনের কন্টামিনেশন অ্যাড করি, সেমিকন্ডাক্টরের মধ্যে কন্টামিনেশন অ্যাড করি, ঠিক আছে। সো এই কন্টামিনেশন অ্যাড করে জিনিসটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগে, ঠিক আছে, আমাদের উপকারে কাজে লাগে। সো যেহেতু ডোপিং পার্টটা এসেই পড়ছে, তাহলে চলেন আমরা সেমিকন্ডাক্টরের দুইটা ক্লাসিফিকেশন আছে। সো সেমিকন্ডাক্টরের দুইটা ক্লাসিফিকেশন কি আমরা জানি? সেমিকন্ডাক্টর দুই ধরনের। এক ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটাকে বলা হয় হলো কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। একটু আগে আপনারা দেখলেন না একটা নাম্বার, ইন্ট্রিনসিক নাম্বার। সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটাতে তাহলে আগে আসি চলেন। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয় যে ওই সেমিকন্ডাক্টর গুলোতে যেটার মধ্যে কোনো কন্টামিনেন্ট নাই, বুঝতে পারছেন, একদম নিট এন্ড ক্লিন, যেটার মধ্যে কোনো কন্টামিনেন্ট নাই, একদম মানে পুরোপুরি পিওর, ওই সেমিকন্ডাক্টরটাকে আমরা বলি হলো কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এই যে যেই সেমিকন্ডাক্টর গুলোর মধ্যে আমরা এরকম ডোপিং অ্যাড করি, বাইরের থেকে কন্টামিনেন্ট অ্যাড করি, ওই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা বলি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। বুঝতে পারছেন আমার কথাটা? সেমিকন্ডাক্টর দুই ধরনের ক্লাসিফিকেশন। যদি আপনার পরীক্ষায় কোশ্চেন করা হয় যে সেমিকন্ডাক্টরকে ক্লাসিফিকেশন করো, তাহলে আপনারা লিখবেন সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটা হলো কি ইন্ট্রিনসিক যেটা কমপ্লিটলি পিওর সেমিকন্ডাক্টর, আর একটা হলো কি এক্সট্রিনসিক যেটার মধ্যে আমরা বাইরের থেকে একটু ডোপিং অ্যাড করছি, একে বলি হলে কি আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সো ডোপিং জিনিসটা কি চলেন আমরা দেখি। ডোপিং জিনিসটা এই ডোপেন্ট, যেটা দিয়ে আমরা ডোপিং করি, এই ম্যাটেরিয়ালটা দিয়ে আমরা ডোপিং করি, ওটাকে বলা হয় ডোপেন্ট, বুঝছেন, ওটাকে বলা হলো কি ডোপেন্ট। তো ওই ডোপেন্ট ম্যাটেরিয়াল দুই ধরনের হয়, একটা হলো কি আপনার এন টাইপ, একটা হলো কি পি টাইপ, ঠিক আছে। হ্যাঁ, তো এই ডোপেন্ট গুলো জেনারেলি আমরা কি ইউজ করি দেখেন, এই যে আপনার একটু আগে যে সেমিকন্ডাক্টরের যে স্ট্রাকচারটা দেখলেন, এই স্ট্রাকচারটার সঙ্গে এখন আমি যে স্ট্রাকচারটা দেখেছি এটার পার্থক্যটা কি বের করেন তো। স্যার একটা হচ্ছে কি মাঝখানে দেখেন একটু হালকা মানে গাঢ় স্যার গ্রে একটা, আকারে হ্যাঁ একটা দেওয়া আছে পাঁচ। যেটার মধ্যে 5 লেখা, ঠিক আছে। তো এই 5টা কি ইন্ডিকেট করতেছে দেখেন, +5 লেখা। +5 লেখা মানে কি, এটা নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে। এটা নিউক্লিয়াসে যদি 5টা প্রোটন থাকে, তাহলে এটার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে হবে? 5টা ইলেকট্রন থাকতে হবে। এটা দ্বারা কি কিন্তু স্যার বুঝাইতেছে দেখেন। +5 আছে স্যার, হ্যাঁ, +5 আছে। +5 আছে, তাহলে তো এখানে হয়তো ইসে কম আছে, মানে ইলেকট্রন দান করছে। 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে, তার মানে এটার আউটার অরবিটে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে। সো এর 5 যোজি যে ধরনের মলিকিউল গুলো আছে, 5 যোজি যে মলিকিউল গুলো আছে, ঠিক আছে। 5 যোজি মলিকিউল কি কি আছে দেখেন। 5 যোজি মলিকিউলের মধ্যে আপনার ফসফরাস আছে, তারপরে আছে মনে করেন আর কি আছে, নাইট্রোজেন আছে, অ্যান্টিমনি আছে। এগুলি হলো কি আপনার 5 যোজি, ঠিক আছে, মানে বাইরে 5 অকক্ষ একদম আউটার মোস্ট লেয়ারে 5টা ইলেকট্রন আছে। তো ওই ধরনের আহ ওই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা জেনারেলি বলি হলো কি এন টাইপ ডোপেন্ট, ঠিক আছে। এন টাইপ ডোপেন্ট কেন আমরা এন টাইপ ডোপেন্ট বলি এখন দেখি। এই 5 যোজি যে ম্যাটেরিয়াল গুলো আছে, এটা হলো কি প্রত্যেকটা সিলিকনের সঙ্গে 4টা করে ইলেকট্রন দিয়ে আপনার সমযোজী বন্ধন গঠন করবে, ঠিক আছে। সমযোজী বন্ধন গঠন করবে। এখন সমযোজী বন্ধন গঠন করার পরে একটা ইলেকট্রন কিন্তু এক্সেস রয়ে গেল, তাই না? ওই একটা এক্সেস ইলেকট্রন করবে কি, ল্যাটিসের মধ্যে ছেড়ে দিবে, ক্রিস্টালের ল্যাটিসের মধ্যে ছেড়ে দিবে। তো ছেড়ে দিলেও প্রত্যেকটা ডোপেন্ট একটা করে ইলেকট্রন যদি আপনার দেয়, তাহলে আপনি মনে করেন এক খন্ড সিলিকনের মধ্যে এরকম কোটি কোটি ডোপেন্ট থাকবে, ঠিক আছে। এরকম কোটি কোটি ডোপেন্ট, তাহলে এরকম কোটি কোটি ইলেকট্রন দিবে। এক্সট্রা ইলেকট্রন, যে ইলেকট্রনটার এই ল্যাটিসে কোনো প্রয়োজন নেই, এই ক্রিস্টাল জি ল্যাটিসে স্যার। এই ইলেকট্রনটার কোনো প্রয়োজন নেই। তো ইলেকট্রন গুলো তখন কি করবে, মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে, ঠিক আছে, একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে। তো আপনি মনে করেন সামান্য একটা বায়াস দিলেন, দুই পাশে ভোল্টেজ দিলে এই ইলেকট্রন গুলো ছোটাছুটি করা শুরু করবে, বুঝতে পারছেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এরকম একটা কঠিন কাজ, এটা আপনারা কিভাবে করব। মানে একটা ম্যাটেরিয়াল আছে, সিলিকনের একটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, এই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আমি ডোপেন্টটাকে ইন্ট্রোডিউস করবো কিভাবে। আপনাদের কি কারো আইডিয়া আছে যে আমরা এই ডোপেন্টটাকে কেমনে ইন্ট্রোডিউস করি? আমি নিজে করছি এই কাজটা খুবই ইন্টারেস্টিং। স্যার
এটা এমনি স্যার এই যে ইসে পড়ছিলাম যে ইন্টারে পড়ছিলাম যে একবার হচ্ছে গিয়া ওই পি টাইপ থেকে মানে হোল থেকে মুক্ত ইলেকট্রন কিভাবে যাবে না এইভাবে পড়ছিলাম স্যার, কি জানি ভুলে গেছি। আমরা করি কি, আমরা একটা মেশিন ইউজ করি, এই মেশিনটার নাম হলো গিয়ে আপনার আয়ন ইমপ্ল্যান্টেশন মেশিন, ঠিক আছে? এটার নাম হলো আয়ন ইমপ্ল্যান্টেশন মেশিন। এই মেশিনটা কি করে, এই মেশিনটা হলো একটা মেশিন গানের মতো, বুঝছেন? সো এটা হলো করে কি, আপনার এই যে ফসফরাস বা অ্যান্টিমনির যে গ্যাসটা আছে, গ্যাস আকারে প্রচন্ড হাই ভেলোসিটিতে এই মলিকিউল গুলাকে আপনার যে সিলিকনটা আছে সিলিকনটার দিকে গুলি করার মতো করে ছুটতে থাকে, বুঝছেন? তো ছুটতে থাকলে হয় কি, কোনো না কোনো, মনে করেন আপনি এটার দিকে গুলির মতো করে এই ফসফরাসকে বা অ্যান্টিমনিকে ছুটতেছেন, ঠিক আছে? মনে করেন এই জিনিসটাকে গুলি করতেছেন। তো আপনি যদি কোনো কিছুকে গুলি করেন তাহলে কি হয়, গুলিটা দেওয়ালে গিয়ে গেঁথে যায় না? তো তেমনি আপনার যখন আয়ন ইমপ্ল্যান্টেশন মেশিনটা দিয়ে আপনি আয়ন গুলোকে দিকে গুলি করতে থাকেন, তখন কোনো কোনো আয়ন যে ক্রিস্টাল স্ট্রাকচারে একটা সিলিকনকে সরাই দিয়ে নিজে বসে যায়, বুঝছেন? সো আয়ন ইমপ্ল্যান্টেশন মেশিনটার কাজ কি, জাস্ট প্রচন্ড প্রচন্ড একটা ভেলোসিটি অ্যাচিভ করা, যে হাই ভেলোসিটিতে ও এরকম আয়ন গুলোকে বন্দুকের বন্দুকের মতো তাক করে গুলি গুলি ছুড়ে আর কি সিলিকনের দিকে, বুঝতে পারছেন? তখন ওই সিলিকন এইটা পুরো ক্রিস্টালটা থেকে একটা সিলিকন সরে যায়, যে কোনো একটা জায়গা থেকে সিলিকন সরে যায়, ওটা জায়গাটা ফসফরাস বসে পড়ে বা একটা অ্যান্টিমনি বসে পড়ে, বুঝছেন? সো এটা হলো কি আপনার, এটা এই প্রসেসটাকে বলা হয় হলো কি আয়ন বোম্বার্ডমেন্ট প্রসেস। আপনারা যদি হ্যাঁ বোমের মতো, সো আপনার যদি কারো ইন্টারেস্ট থাকে, আমার কাছে না আমার কাছে ভিডিওটা এখন নাই, আমি আপনাদেরকে ইউটিউব থেকে ভিডিও দিতে পারি, আপনারা দেখে নিতে পারেন যে এই সিলিকনের ক্রিস্টালটা কিভাবে গ্রো করা হয় আর এটাকে ডোপিং কিভাবে করা হয়, খুবই ইন্টারেস্টিং। জি স্যার দিন। ঠিক আছে, হ্যাঁ। সো এরকম ডোপিং করার পরে আপনার যেটা হয় একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়। তো এই এক্সট্রা ইলেকট্রনটা যখন তৈরি হয় তখন আমরা এই পুরো সেমিকন্ডাক্টরকে বলি যে এটা হলো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে এন স্ট্যান্ডস ফর নেগেটিভ, ঠিক আছে? এখানে এন স্ট্যান্ডস ফর নেগেটিভ, তার মানে ওই সেমিকন্ডাক্টরটার মধ্যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি আছে, এক্সেস নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে, এই জন্য আমরা ওটাকে বলি হলো কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো সিমিলারলি আপনি উল্টাটা করতে পারেন, আপনি যদি 5 যোজি না নিয়ে যদি 3 যোজি নেন, যেমন ধরুন বোরন, আমরা সবচেয়ে কমন যে 3 যোজিটা ইউজ করি সেটা হলো বোরন, ঠিক আছে? আপনি বোরন যদি নেন তাহলে কি হবে চিন্তা করেন, বোরন নিলে যেটা হবে যে এখানে আপনার বোরনের আউটার মোস্ট লেয়ার আছে হলো 3টে ইলেকট্রন, উল্টাটা 5টা ইলেকট্রন থেকে 3টে ইলেকট্রন আছে, তো 3টে ইলেকট্রন যদি থাকে তাহলে তো সমস্যা, কারণ 3টে ইলেকট্রন থাকলে আপনি এই 3টার সঙ্গে বন্ড করতে পারবেন, কিন্তু একটা তো খালি রয়ে যাবে। ল্যাটিস তো এটা পছন্দ করবে না, ল্যাটিস তো এই ধরনের ইরেগুলারিটি পছন্দ করবে না, ও চাইবে যাতে আমার একটা স্টেবল পর্যায়ে পৌঁছে, তাহলে ওর এখানে একটা এক্সট্রা বন্ড তৈরি করার প্রয়োজন হবে। এক্সট্রা বন্ড তৈরি করার প্রয়োজন হলে কি করবে, ও পাশের ক্রিস্টালটা থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে বন্ড তৈরি করবে, কিন্তু সমস্যা হলে কি এইখান থেকে যখন ইলেকট্রনটা ওইখানে নিয়ে নিবে তখন এই জায়গায় আবার একটা হোল তৈরি হয়ে যাবে না? এরকম করে পুরা খণ্ডটার মধ্যে যদি এরকম হাজার হাজার কোটি কোটি বোরন থাকে, প্রত্যেকটা বোরন যদি এরকম একটা করে ইলেকট্রন ডিমান্ড করে, তাহলে এরকম দেখা যাবে আশেপাশে অসংখ্য হোল তৈরি হবে, ঠিক আছে? এবং কন্টিনিউয়াসলি সবসময় একটা ইলেকট্রনের অভাব থাকবে, ওই জিনিসটার মধ্যে একটা কন্টিনিউয়াসলি সবসময় এটার মধ্যে একটা ইলেকট্রনের অভাব থাকবে। এই জন্য আমরা ওই সেমিকন্ডাক্টরটাকে বলি হলে কি পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে এটার মধ্যে পজিটিভ চার্জ ক্যারিয়ারটা বেশি, এই জন্য আমরা ওটাকে বলি হলে কি পি টাইপ সেমিকন্ডাক্টর। বুঝতে পারছেন? পড়েন না স্যার? কিন্তু আপনারা মাত্র 45 মিনিট জি স্যার, ক্লাস, বুঝতে পারছি। 45 মিনিট ক্লাস করেন, আজকে পড়েন না, মানে আপনার সিলেবাস শেষ করতে হবে না, পরে তো আপনার বিপদে পড়বেন। আচ্ছা, একটু কম মানুষ মরে গেল স্যার, আপনি সিরিয়াস নিয়ে আছেন। আমার একটা দায়িত্ব দিচ্ছে, আমার তো দায়িত্ব পালন করতে হবে, তাই না? আপনারা আমাদের না পাশের পারলে বাসায় করোনা রোগী ধরা পড়ছে স্যার। আমাদের এখানে কোনো মারা পড়ছে, আপনারা কি বলতেছেন? আচ্ছা, যেটাই হোক, স্যার একটু কম কম পড়ান স্যার, কোশ্চেনে তো এত কিছু থাকবে না স্যার, আপনি একটু কোশ্চেনটা আমি তো মেইনটেইন করে কোশ্চেনটা মেইনটেইন করে বলতেছি, এত কোনো করে বুঝেন না কি কি কোশ্চেন থাকবে। আর সহজ জিনিস পড়ান স্যার, সহজ জিনিস। হ্যাঁ সহজ আর পড়তেছি। আমরা যারা গ্রামে আছি তারা যে কি বিপদে আছি কেউই বুঝবো না। জি স্যার, ইমামের তো স্যার টিনের ঘর জামালা স্যার। ভালো আছে, ঘুরতে পারতাছে, মুক্ত বাতাস। এটা কিন্তু একদিক দিয়ে ঠিক বলছেন, গ্রাম হলার একদিক দিয়ে ভালো আছে।
আমরা জি তো স্যার, বাসা থেকে ইঞ্জিন বের কিন্তু হয়ে জীবন প্রায় শেষ। 1 মাসের মতো হয়ে গেছে বাসা থেকে বের হইনি। শুধু ওই যে বাজার করতে ওই আগে বাজার করতে মাঝে মাঝে বের হই, এই আর কোনো কাজে বের হতে হয় না। স্যার আমি তো কত মোটা হয়ে গেছে স্যার, জিমে যেতে পারি না, সবকিছু বন্ধ। মানুষজন না খেয়ে মরতেছে, আপনি আছেন। তুমি আবার জিম আচ্ছা, জিম করতা কবে? যেটাই হোক। আচ্ছা, তো এই ডোপিং এর একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আপনাদেরকে বলি, এই জিনিসটা আপনারা জেনে রাখতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে, যেহেতু আপনারা টেক্সটাইলের স্টুডেন্ট। সো আপনারা তো দেখছেন যে আমরা গ্লাস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিষ্কার এখন বানাই, জিনিস বানাই। যেমন মনে করেন আপনাদের এখনকার কাচের গ্লাস আর আপনি যদি আগেকার দিনের কাচের গ্লাস যদি দেখেন, তাহলে দেখবেন যে এখনকার কাচের গ্লাসগুলো অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার। এবং দেখবেন যে এখনকার গ্লাসগুলো আপনার অনেক বেশি ইউনিফর্ম। আগেকার দিনের গ্লাস যদি কেউ দেখেন, আমি জানি না আপনি পুরানো আমলের কোকের বোতল কেউ দেখছেন নাকি, কাচের কোকের বোতল ছিল বা কাচের স্প্রাইটের বোতল ছিল, জানি না আপনারা দেখছেন নাকি, আপনারা তোমার ছোট। তো ওগুলো যদি আপনারা ভালোভাবে দেখতেন তাহলে দেখতেন যে ওগুলো অনেক ঘোলা, আর ওগুলোর ভিতরে অনেক বাবল, ছোট 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 বাতাসের বাবল। তো কি চেঞ্জ হয়েছে যেটার কারণে আপনার গ্লাসের ম্যানুফ্যাকচারিং এত সুন্দর হয়ে গেছে? গ্লাস আগে যেটা ছিল, মানুষজন একদম প্রাগৈতিহাসিক কালে মানুষজন তো বালু গলায় গ্লাস তৈরি করতো, তাই না? তো বালু জিনিসটা কি? বালু জিনিসটা হলো কি জাস্ট সিলিকন অক্সাইড। এটা জি তো স্যার। আপনারা জানেন যে বালু জিনিসটা জাস্ট সিলিকন অক্সাইড, তাই না? জি স্যার, সিলিকা। বালু গলায় কাঁচ তৈরি করতো, গ্লাসও কিন্তু সিলিকন অক্সাইড, ঠিক আছে? গ্লাসও সিলিকন অক্সাইড। তো বালু গলায় গ্লাস তৈরি করতো। তো সমস্যা কি ছিল, বালু সিলিকন অক্সাইডকে গলাইতে আপনার প্রায় 1800 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত লাগে। 1800 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছেন? সো 1800 ডিগ্রি সেন্টিগ্রেডে একে তো নেওয়া খুবই কঠিন। 1800 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রিয়েট করা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি ল্যাবে হাইয়েস্ট মনে করেন আপনার 1300 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কাজ করছি। 1300 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যাওয়ার মতো ইকুইপমেন্ট খুবই কম আছে ল্যাবে। সো আপনার ল্যাবে 1800 ডিগ্রি তৈরি করার তো প্রশ্নই আসে না। সো 1800 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার নিতে হবে, আবার হলে কি 1800 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্লাসটাকে নরম থাকা অবস্থাকে গ্লাসে মানে যে কাপের শেপ, বোতলের শেপ দিতে হবে। তো ওই শেপটা দিতে দিতে গ্লাস ঠান্ডা হয়ে যেত আর ভিতরে বাবল ট্র্যাপ হয়ে যেত। বুঝতে পারছেন আমার কথাটা? মানে ওই 1800 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই না? আপনারা যদি রেডিয়েশনের সূত্র জানেন। তো এখনকার দিনে গ্লাসটা জি স্যার। স্বচ্ছ হয় কারণ গ্লাসের মধ্যে ডোপেন্ট অ্যাড করা হয়। বুঝতে পারছেন? এই যে ফসফরাস বা বোরন আপনার কন্টামিনেন্ট যোগ করা হয়। যোগ করার ফলে কি সুবিধা হয় কি অনুমান করতে পারেন? স্যার ডোপাইন করা হয় স্যার। এই ডোপিং করা হয় আর কি, গ্লাসটাকে ডোপিং করা হয়। কেন ডোপিং করা হয় বলতে পারেন? তার বাবুল তৈরি হয় না। হুম, এই জন্য না। আচ্ছা, আমি স্যার জিনিসের কোনো মধ্যে কিছু থাকে ওটার সুবিধা কি? বেটার কিছু পাওয়ার জন্য সম্ভবত স্যার। অবশ্যই বেটার কিছু পাওয়ার জন্য। কোনো কিছুর মধ্যে যখন মুক্ত ইলেকট্রন থাকে তখন দেখবেন যে ওটা অল্প টেম্পারেচারে ওই জিনিসটা গলে যায়। আপনারা কি জীবনে কখনো কাঠ গলতে দেখছেন? কাঠ কিন্তু ফুটতে দেখছেন, কাঠ কিন্তু কখনো গলতে দেখেননি। আবার মনে করেন কার্বন, তারপর মনে করেন পিওর অধাতু যেগুলি, এগুলি কিন্তু সহজে গলানো যায় না। কিন্তু ধাতু কিন্তু খুব কম টেম্পারেচারে গলে। বুঝতে পারছেন? অধাতুর তুলনায়। সো আপনার ওই স্যার কথা সত্য। কাচের সঙ্গে আপনি যখন এরকম ডোপেন্ট তৈরি করে দেন, কাচটা খুব তাড়াতাড়ি গলে, সহজে গলে। কাচটা তখন 1200 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1300 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকেই গলে যায়। বুঝতে পারছেন? এবং এটাকে তখন সহজে ফর্ম করা যায়। সহজে ফর্ম করা যায় কারণ তখন তাড়াতাড়ি হিটটা তখন দেরিতে এই রেডিয়েশন হয়, মানে জিনিসটা দেরিতে ঠান্ডা হয়। 1800 ডিগ্রিতে যে রেটে ঠান্ডা হয় তো 1300 ডিগ্রিতে তার থেকে দেরিতে ঠান্ডা হয়। তো আপনি সময় পান, জিনিসটাকে ঠিক মতো শেক করার সময় পান এবং বাবল কম ট্র্যাপ করে। সো এই সুন্দর যে গ্লাসের জিনিসপত্র দেখেন, এটা পাওয়ার পেছনে কিন্তু আপনার ডোপিং এর খুব বড় একটা ভূমিকা আছে। এবং আপনারা যদি গ্লাসের বাটি বা সেট কিনেন তখন ওই বক্সের নিচে লেখা থাকবে যে ওই জিনিসটা বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি। ঠিক আছে? তার মানে কি করা হয়েছে? বোরন কন্টামিনেন্ট হিসেবে অ্যাড করা হয়েছে। স্যার অ্যালুমিনিয়াম কেন ইউজ করে না স্যার? অ্যালুমিনিয়াম কেন ইউজ করে না? কারণ অ্যালুমিনিয়ামটা ইনসুলেটিং না। অ্যালুমিনিয়ামের মধ্যে আপনি চা কফি রাখলেন, জিনিসটা গরম ঠান্ডা হয়ে গেল, কাজ হবে? কি লাভ বলেন? অ্যালুমিনিয়াম আপনি কফি খাইতে গেছেন, হাত পুড়ে চলে আসছেন, লাভ হবে কোন আপনার? স্যার তাহলে স্যার পজিশন স্যার একই ইয়ের স্যার ধাতু স্যার, একটার সাথে তার স্যার মিলে স্যার ধর্ম, তাহলে স্যার সেটা একটা তো আরেকটার অবশ্যই। সাথে এত তফাৎ কেন? অ্যালুমিনিয়ামের সঙ্গে কোনটার মিলছে আমার বলেন তো? না স্যার আমি বলতেছি স্যার বোরন আর অ্যালুমিনিয়াম তো স্যার এক জায়গায়, তাহলে স্যার বোরন আর অ্যালুমিনিয়াম কেন স্যার এত তফাৎ?
বোরন আর অ্যালুমিনিয়ামের মাঝখানে কি আছে আমাকে পর্যায় সময়টা বলতে পারবেন? তাহলে আমি হয়তো অনুমান করতে পারবো। না স্যার, 3JG মৌল স্যার, বোরন, অ্যালুমিনিয়াম। আর কিছু নেই? হ্যাঁ স্যার আছে স্যার, ওই বোরনের সাথে অ্যালুমিনিয়াম আছে, পরে স্যার মেবি স্যার গ্যালিয়াম এটা ভালো। আছে মেবি। গ্যালিয়াম তো রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। গ্যালিয়াম সাথে বোরন তো লিকুইড অবস্থায় থাকে না। বোরন 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 3 2 3 কোবাল্ট নিকেল। একটু সময় দেন, খুঁজতেছি, অ্যালুমিনিয়াম পাইতেছি না। পাইছি এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। হ্যাঁ জি স্যার। এটা না? এটা একটা ভালো কোশ্চেন করছেন, এটা আমি জানি না আসলে যেটা স্যার কেন একটা হয়। জিনিস তো নিয়ে নেই স্যার। এটা আমাকে একটু জানতে হবে, আমি জানি না, আপনাকে নেক্সট ক্লাসে জানাবো, ঠিক আছে? ওকে স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আপনারা, সমস্যা নেই। স্যার রোল দিয়ে আচ্ছা, দেবো? হ্যাঁ রোল দিয়ে দাও। তাহলে এখন দেখেন আমরা এখানে দেখতে পেলাম যে ডোপিং জিনিসটা কিভাবে কাজ করে, এবং এই ডোপিং এর ফলে আপনার কিভাবে সেমিকন্ডাক্টরের প্রপার্টি চেঞ্জ হয়ে যেতেছে এটা আমরা দেখলাম, ঠিক আছে? সো আমরা যখন কোনো কিছুকে যখন আমরা ডোপিং করি, তাহলে আমরা ধরে নিই যে ওটার মধ্যে ম্যাক্সিমাম যে চার্জ ক্যারিয়ার আছে, সেই ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ারের সংখ্যা হলে গিয়ে ডোপেন্টের সংখ্যার সমান। এই জিনিসটা তো আপনাদের কাছে মেক সেন্স করতেছে, তাই না? যে আপনি যেই পরিমাণ ডোপিং এর জন্য যেই পরিমাণ আপনি ডোপেন্ট দিবেন, বা ডোপিং ম্যাটেরিয়াল গুলো দিবেন, মানে মলিকুল গুলো দিবেন, যে বোরন হোক বা এন্টিমনি হোক বা ফসফরাস হোক, যেই পরিমাণ ওইটা দিবেন, ঠিক সেই পরিমাণই তো আপনার ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল তৈরি হবে, তাই না? সো জি তখন স্যার। আমরা ধরে নিই যে কোনো একটা সময়ে ওটার মধ্যে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে বা মুক্ত হোল আছে, সেটা হলে ডোপিং যে অ্যাটম, ওটার সংখ্যার সমান সমান, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা এখানে দেওয়া হয়েছে যে নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ার মোরলেস সমান সমান হলে কি ডোপেন্টের সমান, ঠিক আছে? মোরলেস সমান সমান ডোপেন্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম, আমরা একটা ইকুয়েশন দেখলাম না, যে এন আর পি এর গুণফল বলে গিয়ে ni স্কোয়ার, কারণ আমরা জানি যে n সমান সমান পি। তাহলে আমরা n কে যদি পি দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাবো হলে গিয়ে ni স্কোয়ার, তাই না? জি স্যার। একটু আগে তো আমরা দেখলাম ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ওটা যে কি দাঁড়াবে, এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার এই যে nn নেগেটিভ চার্জ ক্যারিয়ার আর পজিটিভ চার্জ ক্যারিয়ার সমান সমান হলে কি ni স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জানি যে নেগেটিভ এটা সমান সমান হলে কি nd। তাইলে আমরা এই কোশ্চেনটা দিয়ে এখন সম্পর্কটা দেখাইতে পারি। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে তখন আপনি জাস্ট চার্জ ক্যারিয়ারের বদলে জাস্ট ডোপেন্টের সংখ্যা দিয়ে যদি ইন্ট্রিনসিক সংখ্যার স্কোয়ারকে যদি ডোপেন্টের নাম্বার দিয়ে ভাগ দেন, তাইলেই আপনি অপোজিট সাইডে যে পজিটিভ ক্যারিয়ার আছে ওটার পরিমাণটা পেয়ে যাবেন। জি স্যার। বুঝতে পারছেন? তো সেম গোজ ফর আপনার পজিটিভ ডোপিং, ঠিক আছে? তো পজিটিভ ডোপিং এর জন্য কি চেঞ্জ হবে? পজিটিভ ডোপিং এর জন্য যেটা চেঞ্জ হবে, যে পিপি সমান সমান হলে গিয়ে তখন আমরা ধরি লিখি NA, ঠিক আছে? মানে পজিটিভ ডোপিং এর ক্ষেত্রে আমরা ডি এর জায়গায় এ লিখি, ঠিক আছে? এ কেন লিখি? তখন আমরা এই জিনিসটাকে ডোনরের জায়গায় বলি অ্যাকসেপ্টর। বুঝতে পারছেন? যেহেতু হোল মানে হলো কি ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, এই জন্য আমরা তখন ডোনরের জায়গায় বলি ওটাকে অ্যাকসেপ্টর, ঠিক আছে? তো এই জন্য আমরা এনডি এর জি জায়গায় স্যার। তখন লিখি হলো কি NA। তাহলে এই ক্ষেত্রে পজিটিভ চার্জটা হলে কি আপনার n এর সমান। তাহলে সম্পর্কটা আপনি এভাবে লিখতে পারবেন, তখন নেগেটিভ চার্জ ক্যারিয়ারটি এভাবে ক্যালকুলেট করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? আমরা এখন পর্যন্ত শিখলাম যে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এবং দুইটা সেমিকন্ডাক্টরের জন্য আমরা কিভাবে চার্জ ক্যারিয়ার গুলোর সংখ্যা পরিমাপ করব অঙ্কের মাধ্যমে, সেই জিনিসটা আমরা শিখলাম। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা চলেন একটা ভিডিও দেখি, ঠিক আছে? সো আপনারা এই অঙ্কের ইকুয়েশন মনে রাখবেন। এখন চলুন জাস্ট ক্লিয়ারের জন্য একটা ভিডিও দেখবো আমরা। ভিডিওটা দেখে দেখি কি শিখা যায়। এই চ্যানেলটা খুব ভালো, আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি এর ভিডিও আগেও দিয়েছিলাম আপনাদেরকে, দ্য ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট। আচ্ছা, এই ভিডিওটা হলো ডায়োডের উপরে, ঠিক আছে? তো আমরা এখানে দেখবো যে ডায়োড কিভাবে কাজ করে। So what is a diode? A diode looks something like this, and it comes in different sizes.
They typically have a black cylindrical body that has a stripe at one end as well as some leads coming out to allow us to connect it into a circuit. This end is known as the anode and this end is the cathode, but we're going to see what that means later on in this video. স্যার You can ভিডিও also আসছে get নাই other তো forms স্লাইডে। of আপনি কি ভিডিওটা দেখতে পারতেছেন? জি স্যার, পারতেছি জি তো। স্যার এখন দেখতে পাই স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে যে আপনার এরকম ডায়োড দেখতে এরকম হয়, ডায়োডের একটা সাইডে থাকে হলো এরকম একটা সিলভার কালারের দাগ কাটা থাকে। তো দাগ কাটা সাইডটাকে আমরা ধরে নিলাম পজিটিভ সাইড, ঠিক আছে? আর যে সাইডে কিছু থাকে না ওটাকে আমরা ধরি নেগেটিভ সাইড। সো এই পজিটিভ সাইডটার নাম দিয়েছে ক্যাথোড আর নেগেটিভ সাইডটার নাম দিয়েছে হলো কি অ্যানোড। এটাই দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে। which is a Zener diode or an LED, which is a light emitting diode, but we're not going to cover those in this video. A diode allows current to flow in only one direction in a circuit. If we imagine a water pipe with a swing valve installed, as water flows through the pipe, we will push open the swing gate and continue to flow. তো আমরা কোন একটা সার্কিটের মধ্যে যদি চাই যে কারেন্ট একদিকে প্রবাহিত হবে, ঠিক আছে, মানে রেজিস্টর যদি কোন একটা সার্কিটের মধ্যে থাকে, রেজিস্টর কিন্তু কারেন্টকে বাধা দেয়, ঠিক আছে? কিন্তু রেজিস্টরের সমস্যাটা কি, রেজিস্টরকে আপনি যেই সাইড থেকে কারেন্ট যেতে বলবেন, রেজিস্টর কিন্তু ওই সাইড থেকেই কারেন্টকে অ্যালাউ করবে। রেজিস্টরকে আপনি যদি বলেন বাম থেকে ডানে কারেন্ট যাও, তাহলে ওই পরিমাণ ভোল্টেজ দিলে বাম থেকে ডানে কারেন্ট যাবে। আপনি যদি ভোল্টেজটাকে উল্টায় দেন, তাহলে আবার ডান থেকে বামে কারেন্ট যাবে। কিন্তু আপনি যদি এমন একটা জিনিস চান, কম্পোনেন্ট চান, যে কম্পোনেন্টটা শুধু একদিকে কারেন্টকে অ্যালাউ করবে, এটার জন্য কিন্তু আপনাদের কি দরকার? এই জন্য আপনাদের একটা ভালভের মতো মেকানিজম দরকার। আপনারা পানির ভালভ কি কেউ দেখছেন এই পর্যন্ত? যদি মানে বাসার কোনো কাজ যদি করে থাকেন, বাসার যে নিচের হাউসে ভালভ থাকে পানির পাম্পের সঙ্গে, এই ভালভ দেখছেন কখনো আপনারা? না স্যার। বাসার পানির ট্যাঙ্কি পরিষ্কার করা কখনো দেখেন নাই? বা নিচের পানির হাউসে পানি কিভাবে হয় দেখেন নাই? দেখছি তো, কিন্তু ভালভ যে কোনটা এটাই তো জানি না। আমি বলি, আপনারা যদি পানির হাউস খুলেন কখনো, তাহলে দেখবেন যে ওটার মধ্যে একটা লাল রঙের বা সাদা রঙের প্লাস্টিকের বলের মতো একটা জিনিস ভাইসা থাকে পানির মধ্যে। কখনো দেখছেন এই জিনিসটা? কি হয় আমি বলি আপনাকে, বলের মতো জিনিসটা যখন ভাইসা থাকে, পানির লেভেলটা যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তখন এই বলটাও আস্তে আস্তে উপরে উঠতে থাকে না? পানির মধ্যে যদি আপনি কোনো বল ফ্লাশের মধ্যে থাকে স্যার। হ্যাঁ, ফ্ল্যাশের মধ্যেও থাকে। তো আপনার কি হয়, পানি যখন একটা নির্দিষ্ট পর্যায়ে যখন উঠে যায়, তখন কি করে, ওই বলটা একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত উঠে যায়, উঠে গেলে একটা সুইচ অন হয়ে যায়। একটা সুইচ অন হয়ে গেলে তখন পানি আর ওই ফ্ল্যাশের যে ট্যাঙ্কিটা আছে ওটার মধ্যে আর ঢুকে না। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার, এবার চিনতে পারছি। ভালভটা সবসময় ডিটারমাইন করে যে পানিটা সবসময় একদিকে প্রবাহিত হবে, ঠিক আছে? উল্টা দিকে প্রবাহিত হইতে বাধা দেয়, উল্টা দিকে প্রবাহিত হতে পারে না। তো এখানে কি আছে, এখানে একটা পানির পাইপ আছে, ঠিক আছে? পানির পাইপের মধ্যে এরকম একটা এই প্লেট লাগানো, এরকম একটা প্লেট লাগানো, যে প্লেটটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্লেট লাগানো। এই প্লেটটা এরকম একটা সুইং এর মধ্যে লাগানো, স্প্রিং এর সঙ্গে লাগানো। তো পানিটা যখন এক প্রবাহিত এদিক দিয়ে হবে, আমি কার্সরটা যেদিকে নিতেছি, তখন কি হবে, এটা উপরের দিকে উঠে গিয়ে পানিটাকে যাইতে সাহায্য করবে, তাই না? কিন্তু পানিটা যখন উল্টা দিকে যেতে চাবে তখন However, কি হয়? if the water changes direction, the water will push the gate shut and this will prevent it. পানিটা যদি উল্টা দিকে যেতে চায় তখন কিন্তু ও লেগে থাকবে, ও কিন্তু আর যেতে দিবে না, তাই না? জি স্যার। তো এটাকে আমরা বলি হলো ভালভ। সো ভালভের কাজটা কি, ভালভ হলো একদিকে প্রবাহটা নিশ্চিত করে, ওগুলো পানিকে শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে দেয়। সেই ভালভটা আপনার পানির ক্ষেত্রে থাকতে পারে, গ্যাসের ক্ষেত্রে থাকতে পারে, শুধু একদিকে প্রবাহিত হবে, অন্যদিকে প্রবাহিত হতে দিবে না, ঠিক আছে? স্যার, বেলুনের মধ্যে মাঝে মধ্যে থাকে স্যার। হ্যাঁ, আপনারা যদি ওই যে প্লাস্টিকের কতগুলো বেলুন পাওয়া যেত না, যে ফু দিয়ে ফুলাইতে হইতো, যে ওগুলার ভিতরে কিন্তু ভালভ থাকতো, যে আপনি ফু দিবেন বাতাসটা ধরে রাখবে, বাতাসটা ধরে রাখেও যখন একদম ঠিক বলছেন আপনি, ওইটা কিন্তু ভিতরে কিন্তু ভালভ থাকে, বুঝতে পারছেন? সো এই ভালভটা আমাদের, তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের এরকম একটা ভালভ দরকার, যে আমরা কারেন্টটা শুধু একদিকে প্রবাহিত হইতে দিব, আরেকদিকে প্রবাহিত হইতে বাধা দিব আমরা, ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে করবো এটা এখানে দেখাবে। From flowing. Therefore, water can only flow in one direction. This is very similar to a diode. We use them to control the direction of current in a circuit. Now, I've animated this video using electron flow, which is where the electrons flow from the negative to the positive. However, that's because it allows current to flow in only one. We see that the LED will only turn on when the diode is installed the correct way. And that's because it allows current to flow in only one direction. So depending on which way the diode is. তাহলে দেখেন, আমরা যখন ডায়োডটাকে এইভাবে লাগাবো, যে ডায়োডের পজিটিভ প্রান্তটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে লাগানো থাকবে, ঠিক তখনই ও করবে কি, ও কারেন্টটাকে যাইতে দিবে, বুঝছেন? ঠিক তখনই ও কারেন্টটাকে যাইতে দিবে। কারেন্টটা গেলে কি হবে, এলইডিটা জ্বলবে।
কিন্তু যদি দেখেন এই পজিটিভ প্রান্ত দুটার সঙ্গে যদি ও নেগেটিভটা লাগায় রাখেন, তাহলে এলইডিটা আর জ্বলবে না, ঠিক আছে, ও কারেন্টকে যাইতে দিবে না। এখন এই জিনিসটা কিভাবে আপনি অ্যাচিভ করবেন, যে এরকম একটা এমন একটা সার্কিট থাকবে যেটা শুধু একদিকে কারেন্টটা দিবেন, এই জিনিসটা আপনি অ্যাচিভ করবেন কিভাবে? আমরা এই জিনিসটা অ্যাচিভ করি হলো সেমিকন্ডাক্টরের মাধ্যমে। আমাদের কাছে যদি সেমিকন্ডাক্টর না থাকতো, আমরা কিন্তু সহজে এই ডায়োড তৈরি করতে পারতাম না। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, যে আপনাদেরকে কেউ কি জানেন যে যখন আমরা জানতাম না যে সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করতে হবে বা সেমিকন্ডাক্টর জিনিসটা কি, তখন আমরা কি ইউজ করতাম ডায়োড হিসেবে? কারো কোনো আইডিয়া আছে? ওই জিনিসটাকে আমরা বলতাম হলো ট্রায়োড। ট্রায়োড বুঝছেন? ওটা হলো গিয়ে জাস্ট একটা ভ্যাকুয়াম ফিল ভালভ। আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন যে ট্রায়োড জিনিসটা কি এবং এটা কেমনে আপনার ডায়োড হিসেবে কাজ করে। ওটার ভিতরে জাস্ট ভ্যাকুয়াম ছিল, মানে কোনো বাতাস নেই, জাস্ট ভ্যাকুয়াম। ওই ভ্যাকুয়াম ফিল্ড একটা টিউব ছিল, ওই টিউবটাকে আমরা এরকম সুইচিং এর জন্য ইউজ করতাম। আপনারা যদি পুরানো আমলের কম্পিউটার দেখেন 1980 সাল বা এর আগে 1980 সালের আগে, তাহলে ওখানে কিন্তু সেমিকন্ডাক্টর ছিল না। ওই ভালভ গুলো দিয়েই লজিক গেট করা হতো, ভ্যাকুয়াম ফিল্ড ভালভ দিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটা আমরা কেমনে করি এটা এখন দেখেন। As you may know, electricity is the flow of free electrons between atoms. We use copper wires because copper has a lot of free electrons, which makes it very easy to pass electricity through. We use rubber to insulate the copper wires and keep us safe because rubber is an insulator, which means its electrons are held very tightly and they can't therefore move between other atoms. If we look at the basic model of an atom for a metal conductor, we have the nucleus at the center, and this is surrounded by a number of orbital shells which hold the electrons. Each shell holds a maximum number of electrons, and an electron has to have a certain amount of energy to be accepted into each shell. এখানে কি আর কোনো কনফিউশন আছে? না স্যার। The electrons located farthest away from the nucleus hold the most energy. The outermost shell is known as the valence shell, and a conductor has between 1 and 3 electrons in its valence shell. The electrons are held in place by the nucleus, but there's another shell known as the conduction band. If an electron can reach this, then it can break free from the atom and move to another. With a metal atom, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ভ্যালেন্স শেলের মধ্যে আপনার একটা কন্ডাকশন ব্যান্ড থাকে। সো কোন ইলেকট্রন যদি এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে চলে আসতে পারে এনার্জি গেইন করে, তখন ওই ইলেকট্রনটা করে কি ফ্রি ইলেকট্রন হিসেবে আশেপাশে ছড়ায় যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটা এই কন্ডাকশন ব্যান্ডে না পৌঁছাইতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রি ইলেকট্রন তৈরি হবে না। সো মেটালের মধ্যে যেটা হয়, মেটালের মধ্যে এই ভ্যালেন্স শেল থেকে মানে আউটার মোস্ট ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটা খুব সহজে এই কন্ডাকশন ব্যান্ডে চলে আসতে পারে। এই জন্য আমরা মেটালের মধ্যে এত ফ্রি ইলেকট্রন দেখি। such as copper, the conduction band and the valence shell overlap, so it's very easy for the electron to move. With an insulator, the outermost shell is packed. There's very little to no room for an electron to join. The nucleus has a tight grip on the electrons and the conduction band is far away, so the electrons can't reach this to escape. Therefore, electricity cannot flow through this material. However, there's another material known as a semiconductor. Silicon is an example of a semiconductor. With this material, there's one too many electrons in the outermost shell for it to be a conductor, so it acts as an insulator. But as the conduction band is quite close, if we provide some external energy, some electrons will gain enough energy to make the jump from the valence and into the conduction band to become free. Therefore, this material can act as both an insulator and a conductor. Pure silicon has almost no free electrons. So what engineers do is dope the silicon with a small amount of another material to change the electrical properties. We call this P-type and N-type doping. We combine these doped materials to form the diode. So inside the diode, we have the... আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এই যে ব্যান্ড দেখালো, যে কন্ডাকশন ব্যান্ড এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের কন্ডাকশন ব্যান্ড কোথায়, এটা দেখাইলো। বুঝছেন তাইলে সবাই? তাহলে এখানে যে জিনিসটা দেখাইতেছে যে ইঞ্জিনিয়াররা এরকম দুই টাইপের ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল বের করলো, যেটা আপনার ডোপিং করার কারণে একটা হয়ে গেল এন টাইপ আর একটা হলো কি পি টাইপ, ঠিক আছে? সো একটার মধ্যে এক্সেস নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে আর একটার মধ্যে এক্সেস পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। তো ডায়োড জিনিসটা কি? ডায়োড জিনিসটা হলো জাস্ট এক খণ্ড
এন টাইপ আর এক খন্ড পি টাইপকে মাঝ বরাবর জোড়া লাগাই দিছি। দুইটাকে জোড়া লাগাই দেওয়ার কারণে একটা ডায়োড তৈরি হয়েছে, ঠিক আছে? এখন এই ডায়োডটা কিভাবে কাজ করে? Of another material to change the electrical properties. We call this P-type and N-type doping. We combine these dope materials to form the diode. So inside the diode, we have the two leads, the anode and the cathode, which connect to some thin plates. And then between these plates, there is a layer of P-type doped silicon on the anode side and the layer of N-type doped silicon on the cathode side. The whole thing is enclosed in a resin to insulate and protect the materials. Let's imagine the material hasn't been doped yet, so it's just pure silicon inside. Each silicon atom is surrounded by 4 other silicon atoms. Each atom wants 8 electrons in its valence shell, but the silicon atoms only have 4 electrons in their valence shell, so they sneakily share an electron with their neighboring atom to get the 8 they desire. This is known as covalent bonding. When we add in the N-type material such as phosphorus, it will take the position of some of the silicon atoms. The phosphorus atom has 5 electrons in its valence shell, too many electrons and one with not enough electrons. The two materials join to form a p-n junction. At this junction, we get what's known as a depletion region. In this region, some of the excess electrons from the N-type side will move over to occupy the holes in the P-type side. This migration will form a barrier with a build-up of... এই জিনিসটাকে বুঝছেন আপনারা, ডিপ্লিশন রিজন কিভাবে ফর্ম করে? পি টাইপ আর এন টাইপ মিলে মানে ডিপ্রেশন রিজনটা কিভাবে ফর্ম করে এটা বোঝার জন্য আমরা ফিজিক্সের একটা বেসিক কি ইউজ করব, নলেজ কি ইউজ করব, সেটা হলো কি ডিফিউশন। আপনারা তো ডিফিউশন জিনিসটা ইন্টারমিডিয়েটে পড়ছেন তাই না? ব্যাপন। জি স্যার। ব্যাপন মানে হলো গিয়ে যখনই কোনো জায়গার মধ্যে একটা বেশি কনসেন্ট্রেশনের জিনিস আপনি রেখে দিবেন, এই বেশি কনসেন্ট্রেশনের জিনিসটা করবে কি আশেপাশে যে কম কনসেন্ট্রেশনের জায়গা আছে ওটার মধ্যে ছড়ায় যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং ডিফিউশন এমন অদ্ভুত একটা জিনিস যে এই জিনিসটার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, এবং এটা আপনার ভ্যাকিউমের মধ্যেও কাজ করে। আপনি যদি মহাকাশেও যদি নিয়ে যান, মহাকাশেও যদি একটা গ্যাসকে নিয়ে যান, নিয়ে যদি এটা মহাকাশেও ছেড়ে দেন, তাহলে গ্যাসের মলিকুল গুলো কিন্তু চেষ্টা করবে যে আশেপাশে যে ভ্যাকিউম আছে ওই ভ্যাকিউমের মধ্যে ছড়ায় যাওয়ার জন্য। সো ডিফিউশন খুব অদ্ভুত একটা ফোর্স, যেই ফোর্সটা কোনো মিডিয়াম লাগে না এবং সব জায়গাতেই কাজ করে। ডিফিউশনের জাস্ট একটাই উদ্দেশ্য যে সব জায়গার কনসেন্ট্রেশন এক করে দেওয়া। কোনো জায়গায় একটু বেশি কনসেন্ট্রেশন থাকলেও চেষ্টা করে যে আশেপাশে কম কনসেন্ট্রেশন জায়গায় ছড়ায় যায় সব জায়গার কনসেন্ট্রেশন এক করে দেওয়া। তাহলে এখন দেখেন সমস্যাটা কি হয়েছে। সমস্যাটা হয়েছে যে আপনি বানাচ্ছেন পি টাইপের একটা ম্যাটেরিয়াল এখানে, আবার এই সাইডে একটা বানাচ্ছেন এন টাইপের ম্যাটেরিয়াল। পি টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে প্রচুর হোল আছে আর এন টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে। এখন তাহলে বলেন তো ডিফিউশনের সূত্র অনুযায়ী এখানে কি বলে, কি হওয়া উচিত? স্যার ইলেকট্রন গুলো হোল গুলো স্যার পুরা করো। জি স্যার। মানে ইলেকট্রন চেষ্টা করবে যে এই ব্যারিয়ারটা পার করে এখানে চলে আসার জন্য, আর হোল গুলো চেষ্টা করবে এই ব্যারিয়ারটা পার করে এখানে চলে আসার জন্য, কারণ ডিফিউশন হইতেই থাকবে, ডিফিউশন হওয়ার চেষ্টা করতেই থাকবে। সো তখন কি করবে, তখন এন টাইপের কিছুটা এই ব্যারিয়ারটা পাস করে এই সাইডে চলে যাবে আর পি টাইপের কিছু ব্যারিয়ার পাস করে এই সাইডে চলে যাবে, ঠিক আছে? তার মানে কি হবে যে এই রিজিয়নটা যে আছে, এই যে রঙিন করে দাও এই যে চারকোনার যে রিজিয়নটা আছে, এই রিজিয়ন থেকে কন্টিনিউয়াসলি আপনার মলিকুল আদান প্রদান, আয়ন আদান প্রদান হইতে থাকবে, তাই না? চার্জ ক্যারিয়ার গুলো আদান প্রদান হইতে থাকবে। যেহেতু আপনার আদান প্রদান হইতেছে মানে কি হইতেছে, এক ধরনের চার্জ ক্যারিয়ার এখানে কমতেছে। কমার ইংলিশ হলে কি ডিপ্লিট হওয়া, ঠিক আছে? ডিপ্লিট হওয়া। সো এই ডিপ্লিট হওয়াটা থেকে এই জায়গায় রিজিয়নটার নাম দিয়েছে ডিপ্লিশন রিজিয়ন। বুঝতে পারছেন? তার মানে এখান থেকে কন্টিনিউয়াসলি চার্জ ক্যারিয়ার, এক ধরনের চার্জ ক্যারিয়ার ডিপ্লিট হইতে থাকবে। সো ডিপ্লিট হওয়ার ফলে কি হবে দেখেন, আপনার পি টাইপের এখানে যখন এন টাইপ ঢুকে পড়বে তখন ইভেন্চুয়ালি এখানকার চার্জটা হালকা করে নেগেটিভ হয়ে যাবে না? যদিও এখানে কিন্তু এক্সেস পজিটিভ চার্জ, তারপরে এখানের মধ্যে ছোট্ট একটা রিজিয়ন থাকবে এমন যেটার মধ্যে আপনার নেগেটিভ চার্জ। সিমিলারলি আপনার এন টাইপের মধ্যে একটা রিজিয়ন থাকবে যেটা হলো কি আপনার পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি। আপনি কিন্তু কিচ্ছু করেন নাই, ভোল্টেজ দেন নাই, হিট দেন নাই, কিছুই করেন নাই, জাস্ট দুইটা একটা এন টাইপের সঙ্গে একটা পি টাইপ জোড়া দিয়ে দিচ্ছেন। এটার ফলে এটার মাঝখানে একটা রিজিয়ন তৈরি হবে। ওই রিজিয়নটাকে আমরা বলতেছি হলো কি ডিপ্লিশন রিজিয়ন, যেটা তৈরি হয় ডিফিউশনের কারণে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে দেখেন পরে কি। Of electrons and holes on opposite sides. The electrons are negatively charged and the holes are considered therefore positively charged. So the build-up causes a slightly negatively charged region and a slightly positively charged region. This creates an electric field and prevents more electrons from moving across. The potential difference. সো এখানে কি হয় দেখেন, এখানে যখন আপনার একটা স্পেস চার্জ তৈরি হয়, এখানে তখন একটা স্পেস চার্জ তৈরি হয়,
যে এক সাইডে হলো কি নেগেটিভ, এক সাইডে হলো কি পজিটিভ। এই ছোট্ট একটা রিজিয়নের মধ্যে এক সাইডে নেগেটিভ, এক সাইডে পজিটিভ। তো আমরা জানি যে এক সাইডে পজিটিভ, এক সাইডে নেগেটিভ যদি থাকে, তাহলে পজিটিভ আর নেগেটিভের দিকে সবসময় একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, তাই না? আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে এক্সটেন্ড করে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তো ইলেকট্রিক ফিল্ড যদি এখানে থাকে, ওই ইলেকট্রিক ফিল্ডটা আবার চেষ্টা করবে না যে ফার্দার যেখান থেকে পজিটিভটা আবার ঢুকবে এই সাইডে, ও বাধা দিবে। মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইতেছে, যে একটু আগে দেখাইলো, ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হইতেছে, এই ইলেকট্রিক ফিল্ডটা আবার কি করবে, যে এই যে এই সাইডের যে পজিটিভটাকে ঢুকতে বাধা দিবে। বুঝছেন? তো একটা সময় যে এটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে যায় পৌঁছাবে, যেখানে আপনার আর ইলেকট্রন ঢুকবে না, আর হোল বের হবে না, এরা এখানে স্থির অবস্থায় পৌঁছা যাবে, যেটাকে আমরা বলি হলো কি ইকুইলিব্রিয়াম স্টেট। ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম স্টেট Creates an electric field and prevents more electrons from moving across. The potential difference across this region is about সো এই ইকুইলিব্রিয়াম অবস্থায় আপনার এখানে যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হইতেছে ইলেকট্রিক ফিল্ডের কারণে, ওইটা জেনারেলি সিলিকনের জন্য আমরা বলি 0.7 ভোল্ট। বুঝতে পারছেন আমার কথাটা? সো এটাতে সবসময় জাস্ট জোড়া দেওয়ার কারণেই এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এই পটেনশিয়াল ডিফারেন্সটা হলো কি 0.7 ভোল্ট। 0.7 volts in typical diodes. When we connect a voltage source across the diode, with the anode, the p-type, connected to the positive and the cathode, n-type, connected to the negative, this will create a forward bias and allow the current to flow. The voltage source has to be greater than the 0.7 volt barrier, otherwise the electrons can't make the jump. When we reverse the power supply, so the positive is connected to the n-type cathode and the negative, then the 0. তাহলে দেখেন এখানে কি বললো, যে আমরা যখন পজিটিভটা পজিটিভ প্রান্তের সঙ্গে লাগাই আর নেগেটিভটা নেগেটিভ প্রান্তের সঙ্গে লাগাই, তখন আমরা বলি যে এখানে একটা ফরওয়ার্ড বায়াস ক্রিয়েট হয়েছে। সো ফরওয়ার্ড বায়াস ক্রিয়েট করার ফলে কি হয় দেখেন, এই যে পজিটিভ যে সাইডটা আছে, এই পজিটিভ সাইডটা সবসময় চেষ্টা করে কি, যে হোলগুলা আমরা যেটা ধরে নিতেছি পজিটিভ চার্জ ক্যারিয়ার, এই পজিটিভ চার্জ ক্যারিয়ার গুলোকে আরো বেশি ডিপ্লিশন রিজনের দিকে ঠেলে দিতেছে, তাই না? কারণ পজিটিভ পজিটিভ একে অপরকে বিকর্ষণ করে, তাহলে এই পজিটিভটা পজিটিভকে আরো ঠেলে দিতেছে ডিপ্লিশন রিজনের দিকে। আর নেগেটিভটা কি করতেছে দেখেন, নেগেটিভটা ইলেকট্রন গুলাকে ডিপ্লিশন রিজনের দিকে ঠেলে দিতেছে। সো দুই সাইড থেকে এই চার্জ ক্যারিয়ার গুলো একটা প্রেসার ফিল করতেছে না ডিপ্লিশন রিজনের দিকে চলে যাওয়ার। সো তখন কি হয়, আস্তে আস্তে ডিপ্লিশন রিজনটা ছোট হতে থাকে, কম্প্রেসড হতে থাকে। বুঝতে পারছেন আমার কথাটা? এবং তখন কি হয়, তখন ডিফিউশনের রেট অনেক বেড়ে যায়। ডিফিউশনের রেট কেন বেড়ে যায়? কারণ আপনার এখানে তখন হোলের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, আর এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, কারণ তারা খেয়ে সবাই এখানে এসে জমা হবে, আবার এখান থেকে তারা খেয়ে সবাই এখানে এসে জমা হবে। তাহলে এখানে কনসেন্ট্রেশন বেড়ে যাবে না? আর কনসেন্ট্রেশন বেড়ে গেলে আমরা জানি যে ডিফিউশনের রেট বেড়ে যায়। বুঝতে পারছেন? তো তখন প্রচন্ড হারে ডিফিউজ হতে থাকবে, ইলেকট্রন গুলো ডিফিউজ হতে থাকবে। সো ইলেকট্রন গুলো কি করবে, ইলেকট্রন গুলো এখান থেকে এখানে চলে যাবে, আর হোল গুলো এখান থেকে এখানে চলে যাবে। সো আমরা কি জানি যে কারেন্ট সবসময় ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তাই না? সো ইলেকট্রন গুলো যদি এদিকে চলে যায়, তখন কি হবে, এদিকে একটা কারেন্ট প্রবাহিত হবে না? বাম থেকে ডানে একটা কারেন্ট প্রবাহিত হবে না? আবার সিমিলারলি হোল গুলো যখন বাম থেকে ডানে চলে যাবে, তখন আবার বাম থেকে ডানে একটা কারেন্ট প্রবাহিত হবে না? কারণ পজিটিভ ক্যারিয়ার গুলো যখন মুভ করতেছে আমরা তো ওইটাকেই কারেন্ট বলি, তাই না? যে পজিটিভ ক্যারিয়ারের মুভমেন্ট কি আমরা বলি কারেন্ট। তাহলে এখানে দুইটা কারেন্ট তৈরি হবে। ওই দুইটা কারেন্টকে আমরা কিভাবে দেখাবো দেখেন, দুইটা কারেন্টকে তখন আমরা দেখাবো হলে গিয়ে আমরা বলবো যে টোটাল কারেন্ট সমান সমান আই হোল প্লাস আই ইলেকট্রন। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা বুঝলে আপনারা মোটামুটি বুঝতেছেন যে আমাদের সেমিকন্ডাক্টরের তাহলে উদ্দেশ্য কি। আপনাদের মধ্যে কেউ কি আমাকে সামারাইজ করে বলতে পারবেন সেমিকন্ডাক্টরের তাহলে উদ্দেশ্য কি? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে আমরা এত কিছু তৈরি করি কেন বলেন তো? স্যার যেখানে স্যার মুক্ত ইলেকট্রন স্যার স্বাভাবিকভাবে মুক্ত ইলেকট্রন থাকে না, সেখানে মুক্ত ইলেকট্রনটা যাতে তাড়াতাড়ি তৈরি করা যায় বা তাড়াতাড়ি উৎপন্ন হয়, এই জন্য মেবি। এটা আপনি ঠিক বলছেন, কিন্তু আমরা তো মুক্ত ইলেকট্রন যখন এন টাইপ পি টাইপ আমরা যখন তৈরি করতেছি, তখন তো আমরা মুক্ত ইলেকট্রন এটার মধ্যে ইন্ট্রোডিউস করে দিতেছি, তাই না? জি স্যার। মুক্ত ইলেকট্রন তো আমরা ইন্ট্রোডিউস করে দিতেছি, তাহলে কি সুবিধাটা হইতেছে আমার সেমিকন্ডাক্টরে? দেখেন সেমিকন্ডাক্টরের সুবিধা হইতেছে, সেমিকন্ডাক্টরে আমরা চাইলেই বায়াসটা চেঞ্জ করে আমরা একটা সেমিকন্ডাক্টরকে আইদার অন বা অফ স্টেটে কাজে লাগাইতে পারি। মানে আমরা যদি ফরওয়ার্ড বায়াস দিই তাহলে জিনিসটা অন হবে, ঠিক আছে? আর যদি রিভার্স বায়াস দিই তাহলে জিনিসটা অফ হয়ে যাবে, তাহলে এই জিনিসটা একটা সুইচ হিসেবে কাজ করবে।
তাহলে সেমিকন্ডাক্টরের এই প্রাইমারি উদ্দেশ্যটাই কিন্তু এই সুইচিং, বুঝতে পারছেন? সেমিকন্ডাক্টরের প্রাইমারি উদ্দেশ্যটা হলো কি আমাদের সুইচিং, যে এই জিনিসটাকে আমরা সুইচ হিসেবে ইউজ করতে পারি, সুবিধা মতো যখন তখন চাইলে অন অফ করতে পারি। জাস্ট ভোল্টেজের ম্যাগনিটিউডটা চেঞ্জ করে দিলেই, সরি ভোল্টেজের পোলারিটিটা চেঞ্জ করে দিলে ও অন অফ হয়ে যেতেছে। এটাই হলো কি সেমিকন্ডাক্টরের মূল উদ্দেশ্য, এই ডোপিং, বিভিন্ন ধরনের ডোপিং করে। তো আজকে তাহলে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে সেমিকন্ডাক্টরের ইন্ট্রোডাকশনটা আমরা দেখলাম, ডোপিং কাকে বলে দেখলাম, সেমিকন্ডাক্টরের বিভিন্ন ক্লাসিফিকেশন দেখলাম, আর দেখলাম যে একটা সিম্পল যে ডায়োড, এটা ফরওয়ার্ড বায়াসে কিভাবে কাজ করে। সো আমি যেটা করব, আমি আপনাদেরকে একটা পিপিটি আপলোড করে দিব ক্লাসরুমে, ঠিক আছে? ওই পিপিটির মধ্যে বিভিন্ন সংজ্ঞা এবং ডিরাইভেশন থাকবে, আর আপনাদেরকে এই ভিডিওগুলো লিংক দিয়ে দিব। সো আপনারা নিজেদের সময়ে ওই নোটটা দেখবেন আর ভিডিও দেখবেন। হ্যাঁ বলেন। ভিডিও লিংকটা স্যার দিয়ে ওইখানে দিন। কি স্যার হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলেন। ওখানে ম্যাথ গুলা কি থাকবে স্যার? এই যে এন টাইপ ওই যে সিম্পল ম্যাথ আমি আপনাদেরকে দেখাই দিলাম না, এটা আমি জাস্ট কপি পেস্ট করে দিব। যে কিভাবে আপনি চার্জ ক্যারিয়ার ক্যালকুলেশন করবেন সূত্র জানা থাকলে, এনআইটা কিভাবে মাপবেন, বুঝতে পারছি। ওইটাই। এটা এত কঠিন কিছু দিব না, ঠিক আছে? আর এই যে ইকুয়েশন গুলো দেখতেছেন না, এই ইকুয়েশন গুলো আমি ওখানে দিয়ে দিব, কোনটা কাকে কি বলে, এই ড্রিফট কারেন্ট কি, ডিফিউশন কারেন্ট কি, এই জিনিসগুলো ওখানে দিয়ে দিব। আপনারা পড়লেই বুঝতে পারবেন, আর যদি না বুঝেন আমাকে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, জি স্যার। ঠিক আছে? তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে এই আমরা কিভাবে বিজিটি বানাই, পিএনপি জাংশন কিভাবে বানাই, বা এনপিএন জাংশন কিভাবে বানাই, ওই জিনিসটা দেখবো, ঠিক আছে? আপনারা চাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে মিটিং লিভ করতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।